সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় এখন রাত 12টা। শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে শীতের প্রকোপ কমতে শুরু করেছে এবং এখন রাতগুলো মোটামুটি দীর্ঘ, এখনো দীর্ঘ এবং দিনগুলো ছোট। আমার মনে হয় দীর্ঘ রাতে ভূত এফএম আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং আমাদের ভূত এফএম সাজানো হয়েছে আপনাদের ভালো লাগাকে কেন্দ্র করে। এবং লাস্ট এপিসোডে আমরা অনেক প্রশংসা পেয়েছি এবং যারা আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে অনেকেই বলেছেন যে না, আগে আমরা যেভাবে আগে ভূত এফএম যেভাবে করতাম সেভাবেই এখনো পর্যন্ত যেন আমরা করে যাই। আর সেই সাথে অনেকে আবার বলেছেন যে না, লাস্ট এপিসোডটা অনেক বেশি ভালো ছিল, সুতরাং আমরা চাই যে লাস্ট এপিসোডের মতো করে করতে। তো যাই হোক, দেখা যাক দুটোর মাঝামাঝি কিছু যদি করা যায়। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, শুরুতে জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে এখানে SMS করতে হবে কিভাবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম এবং তারপর আপনার SMS পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান তারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা মাঝখানে বলেছিলাম কিন্তু আপনাদেরকে যে আমরা খুব দ্রুতই আপনাদেরকে নিয়ে যাব কোনো একটা হন্টেড প্লেসে এবং সেখানে আপনারা রাত কাটাবেন। সেখানকার এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করবেন সরাসরি এবং তারপরের যে সমস্ত এপিসোডগুলো থাকবে সেখানেও আপনারা ইচ্ছা করলে সেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তো আমাদের আর বেশি হাতে সময় নেই, মাত্র 2টা উইক রয়েছে, অর্থাৎ নেক্সট উইকের মধ্যে আপনাকে জানাতে হবে কোথায় আমরা ভিজিট করতে পারি এবং সেই জায়গার বৈশিষ্ট্য। অনেকে অনেক ঠিকানা পাঠিয়েছেন আমাদেরকে এর আগের ইমেইলে, কিন্তু সেই জায়গায় গিয়ে আমরা আলটিমেটলি কি দেখব এবং কি ঘটনা ঘটতে পারে বা কি ঘটনা ঘটেছিল সেখানে, সেই সমস্ত কিছু অনেকেই লেখেননি। তো আশা করব যে এখন আপনারা একটু ডিটেইল ব্যাপার স্যাপার জানিয়ে আমাদেরকে ইমেলটি করবেন এবং সেই জায়গায় আমরা কিভাবে যেতে পারি, কোথায় উঠতে পারি, সেই সমস্ত বিষয়ে যদি আপনি জানান আপনার এলাকার সেই জায়গাতে হয়তো আমরা পৌঁছে যাব ভূত এফএম টিম নিয়ে এবং সেখান থেকে সরাসরি আমরা প্রচার করব আমাদের ভূত এফএম। সুতরাং একেবারেই আমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, অথবা আপনার আমাদের ইমেল অ্যাড্রেসে লিখে রাখুন বা মনে রাখুন bhutfm@radiofurti.fm অ্যাড্রেসে আগামী 7 দিনের মধ্যে আপনাকে জানাতে হবে সেই বিশেষ স্থানটির ঠিকানা। আজকের এই এপিসোডটি যদি আনফরচুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি চাইলে আপনি আবারও শুনতে পারবেন। যারা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন, আপনাদের সাথে যারা ঘটনা শেয়ার করবেন তাদেরকে শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ অনেক কষ্ট করে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সম্মানিত অতিথিরা এখানে আসেন আপনাদের সাথে তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে। তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই, তবে আমরা এটুকু বিশ্বাস করি যে তারাও আসেন এই কারণে যে আপনারা আরো অসংখ্য মানুষ যারা আছেন আমাদের সঙ্গে, আপনারা অসংখ্য ভূত এফএম প্রেমী, তাদের যারা অপেক্ষা করে থাকেন পুরো সপ্তাহ এই দিনটির জন্য, তাদের জন্যই তারা আসেন। সুতরাং তাদেরকে আপনাদের পক্ষ থেকেও আমি দায়িত্ব নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকে আনফরচুনেটলি আসতে পারেন না, তারা অনেকেই আমাদেরকে বিভিন্ন অডিও ফাইল পাঠান, সেগুলো আমরা প্লে করি। আজকেও সেরকম ফাইল থাকবে ইনশাল্লাহ। আর সেই সাথে যারা আমাদেরকে বিভিন্ন ঘটনা লিখে পাঠান এবং স্টুডিওতে আসার ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারেন না, তাদের ঘটনাগুলো আমরা যথারীতি পড়ে শোনাবো। শুরুতেই সেরকম একটা ঘটনা দিয়েই শুরু করছি। লিখছেন আমাকে, আমি রাহাল রাসেল ভাই, আমি জানি যে আপনি আল্লাহর রহমতে ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আজ আমি ভূত এফএম শ্রোতাদের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। যদিও ঘটনাটি আমার নিজের সাথে ঘটেনি, এটা আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি সঙ্গত কারণে আমার বন্ধুর নামটি উল্লেখ করছি না, তো সরাসরি ঘটনায় চলে যাই। আমার বন্ধুর ভাষায় বলছি।
এটা প্রায় 1001 বছর আগের কথা। আমি তখন HSC পরীক্ষার্থী ছিলাম। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে আমরা রাজশাহী শহরের আবাসিক সরকারি কোয়ার্টারে থাকতাম। আমাদের বাসায় সবসময় একজন গার্ড ও একজন কেয়ারটেকার থাকে। দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার বাবা বাড়িতে ছিলেন না, কোনো কারণে গার্ড ও কেয়ারটেকার ছুটি নিয়েছিল। বাসায় ছিলাম শুধু আমি আর আমার মা। বাড়ির কম্পাউন্ডটা বেশ বড় ছিল বলে ও সেদিন তেমন কেউ না থাকার কারণে সন্ধ্যার পর থেকেই সবকিছু কেমন যেন থমথমে ছিল। রাতের খাবার শেষ করে আমি একটু তাড়াতাড়ি ঘুমোতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই যে একজন বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বা, আমাকে ঠিক বিছানা থেকে কোলে তুলে নিয়েছে। ঠিক মানুষ যেমন সদ্য নবজাতককে কোলে তুলে নেয়। সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখনই আমি দেখতে পাই যে আমার বিছানা থেকে প্রায় 3 হাত ওপরে এবং আমার চোখের সামনে থেকে তখনই একটা কালো ধোঁয়া সরে যায়। মুহূর্তের মধ্যে আমি বিছানায় পড়ে যাই। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং অনেক পরে মায়ের সাড়া পাই। সব কথা শোনার পর মা আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি নিজে যা দেখেছি তা তো ভুল ভাবতে পারি না। যদি ভ্রান্ত হয় তাহলে কিভাবে আমি 3 হাত ওপরে উঠে গেলাম? ঘটনার এখানেই শেষ নয়। মাঝখানে কোচিং করার জন্য আমি কিছুদিন ঢাকায় ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর ডিসেম্বর 2012-তে রাজশাহীর বাসায় আসি। তখন প্রায় 3টা বা তার বেশি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি তখনই দেখতে পাই যে আমার পাশে একটি বাচ্চা শুয়ে আছে এবং খুব অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে আমাকে কিছু বলতে চায়। ভয় আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ খুলে দেখি কেউ আমার পাশে নেই। ঠিক এর পরের দিন ফজরের আজানের সময় ঠিক কিছু আগে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই যে আমার বাবা মেঝেতে নামাজ পড়ছেন। প্রথমে ঘুমের ঘোরে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে অন্য পাশে ঘুরে ঘুমোতে যাই। ঠিক তখনই আমার মনে পড়ে যায় বাবা তো বাসায় নেই, তিনি তো অফিসের কাছে বগুড়া গেছেন। তাহলে নামাজ পড়ছে কে? ভয়ে আমি ঘুরে তাকাতে সাহস পেলাম না। কিছু পরে সাহস নিয়ে ঘুরে দেখি সেখানে কেউ নেই। আমি একটা বিষয় এখনো বুঝতে পারছি না, কেন আমার সাথে এসব ঘটছে। এই ছিল আমার বন্ধুর অভিজ্ঞতা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমাদেরকে এই ইমেইলটি করেছেন তনজিম মাহফুজ আবির, রাজশাহী থেকে। এই ছিল ঘটনা এবং এর মধ্যে আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসছে। আমাকে দেখতে পাচ্ছি যে লিখেছেন মাহাদি হাসান প্রীতম এবং রিয়ান হাসান রূপম, নারায়ণগঞ্জ তাল্লা থেকে। এবং তিনি বলছেন আমি এবং আমার ছোট ভাই আমরা দুজন ভূত এফএমের ফ্যান। আমরা ভূত এফএম খুব লাইক করি এবং এই মুহূর্তে আমরা ভূত এফএম শুনছি। থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি আলামিন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে লিখেছেন এবং তার প্রথম SMS। মিরাজ আমাদেরকে লিখেছেন বেরি রোড থেকে এবং তিনি বলছেন যে আমি তেঁতুল গাছের নিচে বসে ভূত এফএম শুনছেন। সম্ভবত আমি এসএমএসটি চলে গেল, পুরোপুরি পড়তে পারলাম না। মিঠুন আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে সাগর নেত্রকোনা থেকে। আমাদেরকে এছাড়াও সাইফুল এসএমএস করেছেন উত্তরা থেকে এবং তিনি ভূত এফএম প্রোগ্রামটি প্রচার করছি আমরা, এই জন্য আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। রাকিন আমাদেরকে AIUB থেকে এসএমএস করেছেন। শহীদুল ইসলাম শান নেত্রকোনা থেকে আমাদের এসএমএস করেছেন এবং তার শহীদুল শান এবং তার 2 ক্লোজ ফ্রেন্ড মিলে স্যারের বাসায় অধীর আগ্রহে ভূত এফএম শুনছেন। রোহান রাজশাহী থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এসএমএস করেছেন জাকিয়া হোসেন রিপা। এছাড়াও রিঙ্কু আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন শরীফ। এসএমএস করেছেন অনিন্দ। এসএমএস করেছেন আমাদেরকে শোয়েব ইব্রাহিমপুর থেকে। গত সপ্তাহে একটা ডিমান্ড ছিল, আপনারা যদি এখনো সেই ডিমান্ডটা যদি সবাই একসাথে জানান তাহলে হয়তো সেটা হতে পারে। অনেকে বলছিলেন যে এসএমএস না পড়তে, তো আপনারা কি বলেন? অনেকে হয়তো সেটাতে বেশ মনক্ষুণ্ণ হবেন। যাই হোক, আমরা চলে যাব ঘটনা এবং আমাদের প্রথম অতিথির কাছে। আমরা শুরুতে জানতে চাইবো তার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা আপনি একটু প্লিজ আমাদের সবার সাথে শেয়ার করবেন। আমার সবার কাছে আমার শুভেচ্ছা। আমি নাইমুল, আমার বাসা আমি বাড়িধারায় থাকি। আর বেসিক্যালি আজকে আমি যে ঘটনাটা সবার সাথে শেয়ার করতে এসেছি এটা প্রায় 1979 সালের ঘটনা, অনেক আগে এবং এটা মতিঝিল কলোনি, আমি যেখানে বড় হয়েছি। আচ্ছা। আর
ঘটনাটা বিবরণটা দেওয়ার আগে আমি একটু আমি অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাই যে মতিঝিল কলোনি যারা দেখেননি, তখনকার সময় 79 সালে তখনকার সময় স্ট্রিট লাইট বলতে খুব একটা ছিল না, একটু অন্ধকার, সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যেত। আর সিঁড়িতে লাইট থাকাটা সরকারি বাসা যেরকম দেখতে এখনো অনেক সময় সেটাও দেখায়, সেই পিকচারটাকে এখন অনেক হয়তো ইমপ্রুভ করেছে, তো তখনকার দিনে তো মাত্র স্বাধীন বছর পরে, তো লাইট বলতে খুব একটা আলো পাওয়া যেত না, দেখা যেত না। বাইরে গেলে অন্ধকার অন্ধকার থাকতো, এবং একটা বিল্ডিং এর থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব বেশ দূরে দূরে, কাছাকাছি না। আজকাল যেমন দেখা যায় যে একটার পাশে আরেকটা লাগালাগি, তো সিচুয়েশনটা এরকম। তো যেদিন ঘটনাটা ঘটে, তার আসল ঘটনাটা আমি পরে বলবো, কিন্তু যেদিন ঘটনাটা আমি নিজের চোখে দেখলাম সেটা হলো প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাসায় আমার এক মামা এসেছিল বেড়াতে। তো ওনাদেরকে আমি দোতলায় থাকতাম, আমরা যে বিল্ডিং এ, ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা সন্ধ্যার দিকে হেঁটে হেঁটে আমাদের মতিঝিল কলোনির যে মেইন গেট, সেই গেটে পৌঁছে দেওয়ার, রিক্সায় ধরে দেওয়ার আগ পর্যন্ত আমরা হেঁটে হেঁটে ওনাকে পৌঁছে দিলাম। ওনারা রিক্সায় দিয়ে চলে যাবে, ঠিক এই সময় হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ, খালাম্মা খালাম্মা তাড়াতাড়ি আসেন, বাঁচাও বাঁচাও, এরকম একটা আওয়াজ। তো আওয়াজটা ছিল হলো জিনার ঘটনা, ওনারই ইমিডিয়েটলি ছোট বোন। উনি এসে আমাদের কাছে এসে, আমার আম্মার কাছে এসে খুব জোর গলায় বলতেছিল যে হেল্প করেন। আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বললো যে নাহিদ আপাকে সমস্যা হঠাৎ স্ট্রেঞ্জ অ্যাক্ট করছে, এবং ওনাকে পাগল 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 এরকম করে চিল্লাচ্ছে। আমরা জিনিসটা না বুঝতে পারে তাকে বললাম যে কি হয়েছে, তাড়াতাড়ি বাসায় আসে। আমরা দোতলায়, ওনারা আমাদের যে পাশের বাড়িতে থাকতো, দোতলায় দৌড়ে গেলাম। তো গিয়ে আমরা সবাই যাচ্ছিলাম, তো আমি ছোট ছিলাম তখন, বোধহয় আমি ক্লাস 4-5 এরকম পড়ি। তো সিঁড়িতে উঠেই পাশের বাড়ি একদম কোনায় বেডরুমে গিয়ে দেখি যে নাহিদ আপা, সবসময় দেখে আসছে, সবসময় উঠা বসা ছিল যেহেতু পাশের বাড়ি, দেখেছি বিছানার উপরে শোয়া, এবং তার বড় বোন এবং তার ইমিডিয়েট বড় বোন, 2 বোন, ডোরা আপা, বেবি আপা, তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, এবং নাহিদ আপার গলা, পুরুষের গলা, কথা বলতেছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর, সেই দৃশ্যটা, তার চোখের দিকে যখন তাকালাম, তার চোখের যে কালো মণিটা, সেই মণিটা দেখা যাচ্ছে না, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে, এবং চারদিকে তাকাচ্ছে, ভয়ঙ্কর একটা পিকচার। সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা স্ট্রেঞ্জ কিছু হয়েছে, এবং তাকে ওই মুহূর্তে কিছু একটা করা দরকার। তো ওই মুহূর্তে তখনকার দিনে কিছুই করার ছিল না, সবাই ওই আশেপাশে যারা ছিল সবাই একটা পর একটা আসতে থাকলো নাহিদ আপাকে দেখার জন্য, এবং আস্তে আস্তে ভিড় হতে থাকলো। তো যাই হোক, এই ঘটনাটা তো রাত্রে পুরাটুক জাগলো, আমরা তো রাত্রেবেলা ঘুমাতে পারলাম না। পরে ওই নাহিদ আপার ছোট ভাই তৌসিফ আমার বেস্ট ফ্রেন্ড ছিল, পাশাপাশি যেহেতু পাশাপাশি ছিলাম, তো ওর কাছ থেকে শোনা আর কি বেসিক্যালি। এবং পরে আমরা জানতে পারলাম আর কি যে হুজুর আসলো। হুজুর তো ওনার যে ট্যাকটিক্স, ওই যে মরিচ পুড়া দিয়ে চেনি আঙ্গুলে ধরে জিজ্ঞেস যা করে, জিন সবই বলে দেয় কিভাবে। তো ওই ঘটনাটা যেভাবে বলেছিল, এবং আমার শোনা যে উনি ম্যাট্রিক পরীক্ষা, তখন ওনার ম্যাট্রিক পরীক্ষা কিছুদিন পরে, বোধহয় মাসখানিক পরে ম্যাট্রিক পরীক্ষা, উনি প্রতিদিন রাত্রেবেলা পড়তেন, রাত জেগে পড়তেন। তখন কিন্তু একটা প্র্যাকটিস ছিল যে অনেকেই রাত জেগে পড়তো। আর উনি ওনার বোন ইমিডিয়েটলি ডোরা আপা একসাথে রাত্রে ড্রয়িং রুমে 2টা আলাদা টেবিলে বসে পড়তো। তো উনি যেখানে বসতেন ঠিক তার অপোজিটে ওনাদের রান্নাঘরের পাশেই একটা বাথরুম ছিল। আর বুঝলেন তো আগেই বলে নিয়েছে যে সরকারি বাড়ি, তো সরকারি বাড়িগুলিতে তখনকার দিনে একটা বাল্বের জন্য রেকুইজিশন দিলে হয়তো অনেক সময় লাগতো। তো
অন্ধকার ছিল, বাথরুমটা সবসময় অন্ধকার থাকতো। তো উনি রাতে যখন পড়তো, একদিন প্রথম দিন হঠাৎ দেখে যে সাদা কি জানি একটা বারবার ওনার ওই অন্ধকারের বাথরুমের ওই সামনে দরজার অপোজিটে নড়ছে। তো ওনার চোখ একটু পরপর ওইটার উপরেই পড়ে। তো উনি খুব একটা নজর গুরুত্ব দেয়নি। এরপরে পরের দিন একই ঘটনা ঘটে। তো যখন ঘটে তখন উনি দেখতে পায় এই পরের দিন একজন সাদা শাড়ি পরা হেঁটে যাচ্ছে। তখন উনি নাহিদ আপা, ওনার বড় বোন ডোরা আপাকে পাশে পড়ছিল যে আম্মাকে ঘুম থেকে উঠছে নাকি। তো ডোরা আপা বলছে কই না তো, ওটা তো প্রশ্নই উঠে না। তো রাতে বেলা উঠলে আম্মা আমাদেরকে তো ডাকবে একবার, আম্মা উঠবে কেন, উঠলে আমাদের ঘুমে তো আসবে। তো ও বললো যে তাই তো, কেন? তো সে জিনিসটা হয়তো ভাবলো যে না না মনে হলো কাউকে দেখলাম। এই জিনিসটা ওরকম চলে গেল ওই দিন। তারপরে উনি রাত্রেবেলা ভয় পাবে বলে উনি একটু টেবিলটার যেদিকে উনি বাথরুমের দিকে তাকায় পড়তো ওটা একটু চেঞ্জ করেছে সাইড। তারপরে কয়েকদিন ধরে আর যেহেতু ওনার চোখটা ওই অন্ধকারের দিকে থাকতো না, সেহেতু ওটা দেখতো না। কিন্তু সপ্তাহখানিক পরে উনি সন্ধ্যাবেলায় বিকালবেলা ওই তেলে পাকান পিঠা, তেলে ভাজা পিঠা বানিয়ে চুল ছাড়া ছিল অবস্থায়। অনেকে গ্রাম বাড়িতে অনেকে বলে যে মেয়েদের সন্ধ্যাবেলা চুল ছাড়া রাখতে নেই, এটা বলে থাকে অনেকে। তো ওনার চুল ছাড়া ছিল এবং তেলে ভাজা পিঠা খেয়ে ওই বাথরুম দিয়ে অন্ধকারে করিডরে বাথরুম দিয়ে আসছিলেন। এসে উনি যাচ্ছিল যখন, তখন দেখে যে হঠাৎ একজন কালো পাড়ালা, একটা সাদা শাড়ি পাড় একটা মহিলা ওই ভিতর থেকে বের হয়ে এসে ওনাকে মানে ওনার কাছে আসতেছে এবং ওই মুহূর্তে উনি ফেইন্ট হয়ে ওই বাথরুমের সামনে পড়ে যায়। আচ্ছা, এটা ছিল মূল ওই ঘটনা যখন উনি বলছিল, যখন হুজুর যখন ওনাকে এই ঘটনাগুলি বলে। এই ছিল আপনার ঘটনা, এটা ছিল মূল। ওকে, এটা হচ্ছে মূল ঘটনা ছিল। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো আপনার সেকেন্ড ঘটনা নিয়ে। তার আগে আমরা আরেকজন আছেন আমাদের সাথে, সোহানুর রহমান, আমরা তার কাছে যাব এবং তার ঘটনাটি আমরা শুনবো। ইন দ্য মিন টাইম আমাদের কাছে বেশ কিছু SMS এসছে, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। নিবাস আমাদের SMS করেছেন কিশোরগঞ্জ থেকে। রাজু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ভূত ফিল্মটা খুব জটিল লাগছে। তিনি তার ওয়াইফ আফসানা দুজন মিলে খুব মনোযোগ দিয়ে আজকের ভূত ফিল্ম শুনছেন। কাইয়ুম আমাদের SMS করেছেন গাজীপুর পুলিশ লাইন থেকে এবং তিনি অভিযোগ করছেন তার SMS কেন পড়া হয় না। তার SMS কিন্তু আমি পড়ে ফেললাম। সাগর নেত্রকোনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আমিও ভালোর দলে, আর থ্যাংকস ভাইয়া SMSটি পড়ার জন্য। সুপ্ত ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন এবং তিনি এছাড়া আমাদেরকে রাব্বি SMS করেছেন, রাব্বি মৃধা আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন মিল্টন নরসিংদী থেকে। এছাড়াও আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম অসাম শো এবং তিনি বলছেন যে তিনি বাবু ভাইকে মিস করছেন আর মাসুম ভাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। মাসুম ভাই পক্ষ থেকে আমি বলছি যে ইউ আর মোস্ট ওয়েলকাম। শাহেদ তানভীর, জেনি রাজীব আমাদের ফার্মগেট থেকে SMS করছেন। তারা লাইট বন্ধ করে তারা একসাথে বন্ধুদের সাথে ভূত এফএম শুনছেন। সাজ্জাদ পাভেল বরিশাল থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তিনিও আমাদের সাথে আছেন। রাজ আমাদের ওয়ারি থেকে SMS করেছেন। আমাদের
আমাদেরকে SMS করেছেন ফরহাদ, SMS করেছেন দীপু, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, আবারও ইনজামুল হক, বর্ষা ময়মনসিংহ থেকে, দুলা আজিমপুর, আঞ্জুমান গাজীপুর, এছাড়াও আশা আমাদের SMS করেছেন আমাদেরকে আবির ময়মনসিংহ থেকে, সীমানা বাসাবো থেকে, সুব্রত আমাদের SMS করেছেন ভোলা থেকে, ইমু মিরপুর 1 থেকে, ওলি আমাদেরকে SMS করেছেন আমাদেরকে মঞ্জিল, এছাড়াও আশফাক আমিন SMS করেছেন আমাদেরকে মিরপুর 10 থেকে, ফয়সাল উসমানী আমাদের SMS করেছেন মিরপুর থেকে, ফিয়া, আহিন, আফিয়া, জাকি, তারা সবাই ভূত FM অনেক বেশি লাভ করেন সেটা জানিয়েছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাভিদ, SMS করেছেন নিকি, মুনিয়া, মাসুদ পারভেজ, আবারও মাহি, এছাড়াও আরো অনেকে। তো আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবে 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা সোহানের কাছে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনা বলবো সেটা বেশ কয়েকদিন আগে আমি নোয়াখালী ঘুরতে যাই, তো সেখান থেকে ঘটনাটা আমার কালেক্ট করা। তো নোয়াখালী যাওয়ার পর আমার একজনের সাথে পরিচয় হয়। তো ঘটনাটা মূলত আমি তার নামটা গোপন রাখছি। তো তার মানে এটা সোহানুর রহমান অনন্ত আপনার নিজের ঘটনা না, এটা অন্য কারো যার নামটা আপনি ওকে ফাইন। তো আমি যার ঘটনাটা বলবো তিনি লাশ গোসল করাতেন। আচ্ছা, মূলত রাসেল ভাই গ্রাম অঞ্চলে লাশ গোসল যিনি করান তিনি কিন্তু রাত দিন কোনো ভেদাভেদ নাই, তিনি সবসময় লাশ গোসল করান। তো তিনি কোনো একদিন তাদের গ্রামে একটা ছেলে সুইসাইড করে, অর্থাৎ গলায় ফাঁস দিয়ে মারা যায়। তো মূলত নানান ঝামেলার কারণে সন্ধ্যা পার হয়ে যায়। তো পার হয়ে যাওয়ার পর 7টা কি 8টার দিকে লাশ গোসল করাতে হবে, তো তাকে খবর দেওয়া হয়। তো তিনি আসেন এবং এসে সব ঠিকঠাক করেন, পানি আনেন, সবকিছু এনে চতুর্দিকে কাপড় দিয়ে ঢেকে মূলত লাশটাকে রেখে সবাই দূরে চলে যায়। তো তিনি লাশটাকে গোসল করাবেন। তো রাসেল ভাই, গলায় ফাঁস দিয়ে যারা মরে তাদের কিন্তু একটু দেখতে একটু অন্যরকম লাগে, অর্থাৎ তাদের চোখগুলো উল্টে সাদা হয়ে যায়, তাদের জিহ্বাটা অনেকটা বের হয়ে যায়, কিন্তু এমনিতেই দেখতে খুব ভয়ানক লাগে। তো তিনি যখন লাশটাকে গোসল করাবেন ঠিক তখন দেখলেন যে লাশটা চোখটা উল্টানো, অর্থাৎ চোখের পাপড়ি খোলা, চোখটা উল্টানো, খুব বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো তিনি করলেন কি, হাত দিয়ে চোখের পাপড়ি দুটো বন্ধ করে দিয়ে যতদিন তার কাজ তিনি করতেছেন। তো তিনি যখন নাকি পাটা ওয়াশ করতেছেন হঠাৎ তার চোখগুলো আবার সেই মুখের দিকে, তো মুখের দিকে চোখ তিনি একটা জিনিস থেকে শিউরে উঠলেন যে হঠাৎ চোখের পাপড়ি দুটো আবার মিলে গেল, অর্থাৎ ঠিক আগের মতো চোখ দুটো দেখা যাচ্ছে। তো এবার তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে তিনি আবার গিয়ে চোখের পাপড়ি দুটো বন্ধ করে দিলেন। ঠিক আছে, সেম আবার একই রকম ঘটনা, কিছুক্ষণ পর আবার চোখ দুটো খুলে যায়। তো তিনি বেশ ভয় পান, ভয়ে তিনি লাশটাকে ওয়াশ করেন। ওয়াশ করার পর যথারীতি সেটাকে জানাজার পর সেটাকে দাফন করা হয়। তো যাক, দাফন করতে করতে রাসেল ভাই প্রায় রাত 9টা কি 10টার মতো বেজে যায়। তো সাধারণত গ্রাম অঞ্চলে কিন্তু রাত 9টা কি 10টা কিন্তু অনেক রাত। তো রাসেল ভাই তার বাড়িটি ছিল মেন রাস্তা থেকে অনেক ভিতরে, অর্থাৎ দুপাশে গাছপালা, অনেক মানে একটু জঙ্গলের মতো পড়তো আর কি। তো তার যে বাড়িটা, সে বাড়িটা অনেক পুরনো একটি বাড়ি, সে বাড়িটা তিনি ভেঙে নতুন করে বিল্ডিং করেছে আর কি। তো যাক, তিনি যখন সেই জঙ্গলের ভিতর দিয়ে একলা যাচ্ছিলেন হঠাৎ তার মনে হলো পেছন থেকে ধুপ ধুপ শব্দ করে কি একজন হেঁটে আসছে। তো তিনি সে শব্দ শুনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে পেছনের লাইট মারলেন। অনেক দূর পর্যন্ত রাস্তা দেখা যায়, তিনি যতদূর পর্যন্ত দেখলেন যে কাউকে দেখা যাচ্ছে না, তিনি আবার হাঁটছেন, আবার সেই ধুপ ধুপ একটা শব্দ। তো তিনি এবার কিছুটা ভয় পেলেন, ভয় পেয়ে খুব দ্রুত তার বাসায় চলে গেলেন। আর যথারীতি তিনি খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়লেন। ঠিক রাতের কোন একটা টাইমে তার ঘুম ভেঙে গেল একটা শব্দ শুনে, অর্থাৎ কেউ কুয়ো থেকে পানি তুলছে। আর আসলে একটা কথা বলে রাখা হলো যে তার বাড়িতে, অর্থাৎ তার যে ফ্যামিলি মেম্বার তারা কেউ বাড়িতে ছিল না এবং আদার্স কারো থাকার কথাও না সে বাড়িতে, তিনি ছাড়া। তো কুয়ো থেকে পানি তোলার শব্দ শুনে তিনি বেশ চমকে যান, কারণ তার বাড়িতে একটি কুয়ো আছে কিন্তু সেটা পরিত্যক্ত, অর্থাৎ অনেক আগে একটা কুয়ো ছিল, সেটা এখন পরিত্যক্ত, তার ভিতরে কোনো পানি নেই। তো তিনি মশারি থেকে বের হন, বের হয়ে দরজা খুলে বাইরে যান এবং এক পা দুপা করে কুয়োর কাছে যান। তিনি গিয়ে দেখলেন যে কুয়োর কাছে কিছুই নেই, অর্থাৎ পুরোটা চতুর্দিকে অন্ধকার, অর্থাৎ কুয়োর ভিতরেও পানি নেই এবং পানিতে যে শব্দটা ছিল এতক্ষণ সেটাও বন্ধ।
আশেপাশে কেউ নেই। তো তিনি ভাবলেন তার মনের ভুল, তিনি হয়তো ঘুমের ঘরে ভুল শুনেছেন। তিনি আবার ব্যাক করলেন ঘরের দিকে। আসার সময় হঠাৎ তার মনে হলো যে তার মুখের উপর কিছু একটা পড়লো, অর্থাৎ তরল জাতীয় কিছু একটা পড়লো। তিনি তাড়াতাড়ি তার ঘরে ঢুকে গেলেন। ঠিক সেই সময় রাসেল ভাই তার যে ডাইনিং স্পেসটা সেখান থেকে শব্দ আসলো, কিছু যেন একটা শব্দ আসলো। তো সেই শব্দটা শুনে তিনি এক পা দুপা করে সেদিকে এগিয়ে গেলেন। তার ডাইনিং এ ছিল খুব বড় একটা আয়না, অর্থাৎ অনেক বড়। এক পা দুপা করে সেদিকে এগিয়ে দেখলেন যে সে কেউ নেই। তো হঠাৎ তার চোখ চলে যায় আয়নার দিকে চোখ দিতে রাসেল ভাই তিনি যা দেখলেন আসলে তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার পেছনে, অর্থাৎ তার পেছনে ঠিক একটু আগে যাকে দাফন করে এসেছে ঠিক সেই অর্থাৎ ডেড বডিটা, ঠিক সেই চোখ উল্টানো, চোখ সাদা অবস্থায়, জিবলা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তার পেছনে দাঁড়িয়ে কাপড় পরা। এই জিনিসটা দেখার পর রাসেল ভাই তিনি সেন্সেস হয়ে যান, প্রচন্ড ভয় পেয়ে তিনি সেন্সেস হয়ে যান। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন তিনি বেশ কয়েকজনের কাছে ঘটনাটা শেয়ার করেন, কিন্তু সবাই ঘটনাটা বলে যে তার চোখের ভুল অথবা তিনি ঘুমের ঘরে ভুল দেখেছেন। তার কয়েকদিন পরের ঘটনা, তিনি কোন একটি কাজ করে সন্ধ্যার পরে বাসায় ফিরছেন। ঠিক সেই কবরস্থানের পাটা যেখানে তাকে দাফন করা হয়েছিল ওই ডেড বডিটাকে, ঠিক সেখান থেকে আসার সময় তিনি একটু ভয়ে ভয়ে সেটাকে ওভারটেক করে অনেক দূর পর্যন্ত এগিয়ে আসার পর হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ একজন ডাক দিল তাকে। ডাক দেওয়ার পর তিনি পেছনে ফিরে তাকালেন। তিনি তাকিয়ে দেখলেন যে আসলে রাসেল ভাই যে ডেড বডিটাকে তিনি দাফন করেছিলেন সেই ডেড বডিটা দাঁড়িয়ে আছে এবং এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর তিনি প্রচন্ড রকমের ভয় পায় এবং দৌড়ে তিনি বাড়ির কাছে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। আশেপাশের লোকজন যারা ছিলেন তারা সবাই ছুটে আসে, এসে তার কাছে যেসব কিছু, কিন্তু তিনি ভয় কিছুই বলতে পারছিলেন না। তো তারপর তিনি শুধু আবল তাবল বলছিলেন, আবল তাবল বলছেন যে আসতেছে, ধরতেছে, এরকম সামথিং এরকম কিছু কথা বলতেছিলেন। তো যাই হোক, এলাকার হুজুর ছিল, হুজুরকে আনা হলো। হুজুর এসে তাকে মোটামুটি পানি পড়ে এবং তাবিজ কবজ দিয়ে তাকে ঠিক করে। আসলে তিনি এখন ভালো আছেন, এরপর তিনি এরকম কিছু দেখেননি। আসলে এটাই ছিল আমার ঘটনা। ওকে, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে আমার কাছে। ডিএমসি জনি চট্টগ্রাম কলোনি থেকে লিখেছেন যে তিনি এবং তার বন্ধু অঙ্কুর আর জুয়েল ভূত এফএম শুনছেন। হীরা রাজশাহী ইউনিভার্সিটিতে লিখেছেন, ভাইয়া ভূত এফএম শুনতে আমার খুব ভালো লাগছে, কিন্তু একা ঘরে ভয় লাগছে, কিন্তু মজাও পাচ্ছেন তিনি। মৃন্ময় আমাদের SMS করেছেন এবং বলছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি বলছেন, আমি লাইট জ্বালিয়ে আজকে ভূত এফএম শুনছি, খুব ভয় লাগছে, প্লিজ SMS-টা পড়বেন। আমি পড়ে ফেললাম। শশী কক্সবাজার থেকে SMS করেছেন, কক্সবাজার বিচে শুয়ে ফ্রেন্ডদের সাথে তিনি ভূত এফএম শুনছেন। মেহেদি এবং হ্যাপি খুব মজা করে ভূত এফএম শুনছেন। ইভা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকেও ভূত এফএম শুনতে ভালো লাগছে গতদিনের মতোই, আর SMS পড়াটা বন্ধ করবেন না প্লিজ। ওকে, আর তিনি বলছেন যে কাহিনীর ফাঁকে ফাঁকে SMS গুলো শুনতেও ভালো লাগে। পার্থ সরকার আমাদের SMS করেছেন রাজশাহী থেকে এবং তিনি বলছেন যে একা একা শুনছেন, একটু ভয় লাগছে, আর তিনি বলছেন যে তিনি কোন একজনকে খুব মিস করছেন। ওকে, আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে সজীব আমাদের টাঙ্গাইল থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি সিমন বরিশাল থেকে, আসিফ নেহাল আমাদের SMS করেছেন মিলি ও তানজিল। এছাড়াও রাব্বি আমাদেরকে SMS করেছেন আদাত, আচ্ছা SMS করেছেন আমাদেরকে আনিকেত, SMS করেছেন ফারজানা, রাউন শরীফ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ আমাদেরকে SMS করেছেন আদাত, আচ্ছা SMS করেছেন আমাদেরকে আনিকেত, SMS করেছেন ফারজানা, রাউন শরীফ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আবারও আমরা ফিরে আসবো আপনাদের কাছে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel.
সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:32। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আরো একবার মনে করিয়ে দিতে চাই যে আর মাত্র 2 সপ্তাহ পরে আমরা আবারও ঢাকার বাইরে বা ঢাকার ভেতরে কোথাও যাচ্ছি, স্টুডিওতে নয়, একটা হন্টেড প্লেসে, যেখান থেকে আমরা আপনাদের নিয়ে যাব যেখানে, এবং সেখানে আপনারা এক্সপেরিয়েন্স করবেন, সারা রাত থাকবেন এবং দেখবেন যে কি ঘটে। আর সেটা আমরা সরাসরি আবার লিসনারদের কাছে শেয়ারও করবো, অথবা আপনারা ওখান থেকে পার্টিসিপেট করতে পারবেন, সবাইকে জানাতে পারবেন যে কি ঘটছে সেখানে। সো এরকম একটা উদ্যোগ আমরা নিচ্ছি। আর মাত্র 2 সপ্তাহ বাকি। সো এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে আপনি জানিয়ে দিন যে আপনার এলাকায়, আপনার আশেপাশে এরকম কোনো হন্টেড প্লেস রয়েছে কিনা। কিভাবে জানাবেন? আমাদেরকে ইমেল করুন এবং ইমেল করে বিস্তারিত বিবরণ সহ, ওই জায়গাটির বিস্তারিত বিবরণ সহ আমাদের জানিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আরো একবার বলছি, bhutfm@radiofurti.fm। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এটা মনে রাখুন বা লিখে ফেলুন এবং এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনাদের বিস্তারিত বিবরণ। আমাদের ভূত এফএম টিম গেস্ট সহ পৌঁছে যাবে আপনার এলাকায়, আপনার চিরপরিচিত সেই হন্টেড প্লেসে, এবং সেখানে রাত কাটাবে। আর সেই সাথে আরো একটা খবর জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আপনি যদি আমাদের SMS করতে চান, সেটি খুব সহজেই করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। এখন যে ঘটনাটি বলবো, সেই ঘটনাটি বলার আগে একটু বলে নিই যে আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন যদি এই ঘটনাটি আপনারা আপনাদের ঘরের বাথরুমে গিয়ে শুনতে পারেন, অথবা মানে আপনাদের এক্সপেরিয়েন্স করার সুযোগ আছে এখানে বেশ কিছু। আর সেই সাথে যারা বাথরুমে যেতে পারছেন না বা বাথরুমে যে শোনা সম্ভব নয়, তারা মনে মনে কল্পনা করুন আপনাদের বাসার চিরপরিচিত সেই বাথরুমটি। কারণ এবারের যে ঘটনাটি সেটি একদমই বাথরুম রিলেটেড। আর সেই সাথে চিরপরিচিত বাথরুমটি মাঝে মাঝে যদি অচেনা হয়ে ওঠে তাহলে কেমন হয় এবং কি ঘটে, সেটাই আমাদের আবারও জানাবেন আমাদের একজন লিসনার, আমাদের একজন গেস্ট, আজকের অতিথি। আপনার নামটা আরো একবার বলুন। হ্যাঁ, আমরা জানি যে আপনার নাম নাইম, তারপর আপনার পরিচয়টা বলে আপনার ঘটনাটি প্লিজ একটু শুরু করেন। আমি নাইমুল হক। ধন্যবাদ। আমি বেসিক্যালি যে জায়গাটা থাকি, আমি বাড়িধারা এলাকায় থাকি, কিন্তু কোন জায়গায় এক্স্যাক্টলি থাকি সেটা আমি ডিসক্লোজ করছি না। তবে ঘটনাটা আমার নিজের ঘটে যাওয়া ঘটনা। গত বছর প্রায় জুন, জুলাই, আগস্ট এই কোন একটা সময় থেকে শুরু হয়েছে। তো আমি যখন বাথরুম ইউজ করতে যাই, সবসময় ক্যাজুয়ালি একটা গন্ধ পেতাম। আর গন্ধটা সবসময় পেতাম হলো সন্ধ্যার পরে। তখনই দিনের বেলা যখন পরে আমি খেয়াল করলাম, প্রথম তো যখন শুরু হয় তখন তো মোটেই আমি খেয়াল করা শুরু করিনি, কারণ তখন আমার ঘটনা হিসাবে আমি তখন দেখিনি। তো গন্ধ পেতাম, কিন্তু আমার বাথরুমের একটু বিবরণ এবং আমার এলাকার বিবরণটা দিয়ে নিই। আমার এলাকার আশেপাশে খুব একটা বিল্ডিং হয়নি, এখন বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন। আর আমার 3 পাশে খালি, এক পাশে বাম পাশে একটা 9 তলা বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে পড়ে আছে অনেকদিন ধরে। আর আমি যেই বিল্ডিং এ থাকি এটা হলো 6 তলা, আমি 6 তলায় থাকি, এবং আমার নিচের তলা 3 তলা, 5 তলা, 4 তলা, এবং আমার পাশে আমি একটা ফ্ল্যাটের অর্ধেক ফ্ল্যাটে থাকি, আর একটা ফ্ল্যাট খালি। তো সুতরাং আমার নিচে উপরে সব জায়গায় খালি আর কি। আর আমার যে এলাকাটার 2 পাশেই 2টো মসজিদ আছে। আর আমি অনেক সময় একা একা থাকে, আমার ওয়াইফ যখন চলে যায় শ্বশুর বাড়ি, তখন একা একা আমি বাসায় বসে বসে লেখালেখি করি। তো যখন থেকে শুরু হয়েছে তখন আমি একটা গন্ধ পেতাম, সুগন্ধ, এবং পারফিউমটা অনেকেই হয়তো পরিচিত, আরমানি বলে একটা ব্র্যান্ড আছে, আপনারা জানেন। এই আরমানি পারফিউমের গন্ধ, এটা আমার নিজের বাসায় নেই, কিন্তু আমার বাবার বাসায় আছে পারফিউমটা। এইটার গন্ধ আমি একটা সময় পেতে পেতে এটা খুব স্ট্রং, ইটস গেটিং স্ট্রঙ্গার এন্ড স্ট্রঙ্গার। তো একটা সময় আমাকে স্ট্রাইক করলো যে এই গন্ধ কেন পাই। তখন আমি চিন্তা করলাম যে এই ঠিক কোমরের উপরে একটা র্যাক ছিল, আচ্ছা, সেই র্যাকের উপরে মাঝে মাঝে আমি কাপড় খুলে, শার্ট বা গেঞ্জি খুলে রাখি। হয়তো ভাবতাম যে ওই গন্ধটা হয়তো ওইখান থেকে আসতো, কিন্তু আমার বাসা ওই পারফিউমের কোন ব্র্যান্ড আমার
বাসায় নেই। তো ওইটা আমার চিন্তা আসতে হলো যে পারফিউমের গন্ধ বাথরুমে বেশি আসবে কেন। তো একটা পর্যায়ে আমি এই জিনিসটা লক্ষ্য করার জন্য আমি শার্ট প্যান্ট ওখানে রাখা বন্ধ করে দিলাম। আর বাথরুমে আমার অন্যান্য জিনিসও অনেক সময় অন্য জিনিস থেকেও পারফিউমের কাছাকাছি হয়তো গন্ধ আসতে পারে, যেরকম সাবান, টুথপেস্ট, এগুলো আমি মানে এক্সপেরিমেন্ট বেসিসের উপরে আমি সরিয়ে ফেললাম, যে কিছুদিন সরায় রাখি। আমি লক্ষ্য করলাম যে গন্ধ তারপরেও যত সন্ধ্যার পরে হলেই গন্ধটা গাঢ় হতে থাকতো, যত রাত যেত গাঢ় তত হতো। এক সময় আমি আমার ছেলে, আমার মা কে সাথে শেয়ার করলাম এবং তারা কেউ বিশ্বাস করতো না এরকম গন্ধ আসবে, হেসে উড়াই দিত যে এটা হতেই পারে না, তোমার মনের ভুল, মনের চিন্তা, পারফিউম দেখো তুমি শার্ট খুলে ঘরের থেকে তো আসতে পারে, দরজা খোলা থাকে। আমি যে না, দরজা তো খোলা থাকে না, আমি যখন বাথরুম ইউজ করি বাথরুমের দরজা বন্ধ। আর আমার বাথরুমের সাথে যে জানলাটা বেশ বড়, অনেক সময় বন্ধ থাকে, শীতকালে তো বন্ধ থাকি, আর গরমকালে মাঝে মাঝে বন্ধ করে রাখি। তো গন্ধটা আসার মানে চিন্তা করতাম সায়েন্টিফিক ভাবে যে কোনো না কোনো উপায়ে হয়তো গন্ধটা আসতে পারে, কিন্তু কোন রকম উপায় আমি দেখতাম না যে গন্ধ আসার কোনো সুযোগই নাই। কারণ আমার বেডরুম থেকে যে গন্ধগুলি আসবে, সে আমার নেক্সট যে ড্রেসিং টেবিল, এটা হলো অনেক দূরে। আর ড্রেসিং টেবিলে এই গন্ধের, স্পেসিফিক্যালি এই ব্র্যান্ডের যে গন্ধটা, এরকম আমার পুরো বাড়িতেই নেই। তো আমি, আমার ছেলে, আমার মা সবাই এগ্রি করলো কিনা গন্ধ পাচ্ছি। তারা সবাই বাথরুমে এসে চেক করেছেন। ওকে, একটা পর্যায়ে তারা মানে আমি সিরিয়াসলি নিয়েছি, কিন্তু অত সিরিয়াসলি নেইনি এটা হন্টেড হবে, ওই পর্যায়ে যায়নি। আমি স্টিল আমি এটাকে মানে এখনো জাজমেন্টে আনিনি যে এটা ভৌতিক কিছু হতে পারে। আমি এখনো বিশ্বাস করতাম, তখনও বিশ্বাস করতাম যে না, এটা মানে কিছু না কিছু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। তো একটা পর্যায়ে আমি একদিন গোসল করছিলাম রাত্রেবেলা, সন্ধ্যার দিকে, আর আমার বাথরুমের জানলাটা তো বন্ধ করে রাখতাম যাতে বাতাস না আসে, ঠান্ডা না লাগে, আর মেইন দরজা তো বন্ধ থাকবেই। টাওয়াল ঝুলানো ছিল আমার ওই র্যাকের থেকে, স্টেনলেস স্টিলের র্যাক। হঠাৎ আমি দেখতে পেলাম, লক্ষ্য করলাম যে টাওয়ালটা নড়ছে, বাতাসে যেরকম মিলে রাখলে নড়ে, কিন্তু পুরো বাথরুমের ভিতরটা কিন্তু বাতাস না আসার কোনো সুযোগই নেই, অ্যাবসলিউটলি নো। এবং এটা প্রথমে আমাকে স্ট্রাইক করছে, হয়তো আমি নড়াচড়া করতেছি, আমার গা মুভমেন্টের থেকে হয়তো হতে পারে, কিন্তু সেই মুভমেন্টের যে নড়াটা অনেক বেশি যাচ্ছে। তখন আমি একটু মানে চিন্তা করলাম যে না, দিস ইজ সামথিং রং। তখন আমি কুইকলি তাড়াতাড়ি বেড়ে আমি ছেলের সাথে আবার শেয়ার করলাম, আর তখনও গন্ধটাও পাচ্ছিলাম। তো এটা ঘটনা চলছে, গন্ধ পাচ্ছি। একটা পর্যায়ে এসে আমি সবার সাথে শেয়ার করা শুরু করলাম। আমাদের বাসায় একটা গেস্টও এসেছিল এবং তাকেও আমি ঘটনাটা হাসির ছলে বলে খুব সিরিয়াসলি আমি পরীক্ষা করার জন্য দেখি উনি একেবারে নিউট্রাল পার্সন, বাড়িতে বেড়াতে আসছে, দেখি না ওনার বক্তব্যটা কি। উনিও গিয়ে দেখলেন যে নাইম ভাই, গন্ধ তো ঠিকই পাচ্ছে, আপনি এটা হাস্যকর কিছু না, আপনার বাথরুমের মধ্যে এমন কিছু নাই যে গন্ধ আসবে, এবং যতক্ষণ ছিলাম ততক্ষণ গন্ধই ছিল। তো যাই হোক, গন্ধ তো হচ্ছে প্রতিদিন। একদিন রাত্রিবেলা শুয়েছিলাম আমি আমার বেডরুমে, আমি আমার ছেলে, তো হঠাৎ রাত 3-4টার দিক সময়টা হবে, আমাকে হঠাৎ কে জানি চেপে ধরে, মানে মনে হচ্ছে যে আটকে রাখছে, এবং আমি কথা বলতে চাচ্ছি, আমি কিছু একটা ছুটে আসতে চাচ্ছি, কিন্তু আই এম স্টিল, একেবারে আমাকে ধরে বেঁধে রাখছে এরকম একটা অবস্থায়। আমি চোখ মেলে খুলে দেখছি যে অবস্থাটা এরকম, কিন্তু কিছুই করতে পারছি না। এটা খুব মানে ইট হ্যাপেন উইদিন আ কাপল অফ সেকেন্ডস, 3 or 4 seconds। পাশেই ছেলে আমার ঘুমানো, তো আমি একটা জোরে আমি চেষ্টা করছি আমার ছেলেটাকে
ডাকার জন্য বা ধরার জন্য রিচ করতে চাচ্ছি। যখনই ওর গায়ে হাত লাগলো তার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি রিলিভ হয়ে গেলাম এবং আমি বুঝতে পারলাম যে কিছু একটা আমাকে ধরার চেষ্টা করছিল। তো এই গেল হলো ওই দিনের ঘটনা। ওই দিন সকাল হলো, দুপুর হলো, আমি আমার ওই যে বললাম যে দুই পাশে আমাদের হুজুর, আমি দুইজনকে জানালাম, দুই মসজিদের যিনি মাননীয় ওনাদেরকে জানালাম এবং একজন খুব ইন্টারেস্ট নিয়ে আমার বাসায় বিকালে আসলো। ঠিক আমি ওনাদেরকে বললাম যে এটা মাগরিবের আগে কিন্তু গন্ধটা পাবেন না। তো ওনারা ঠিক মাগরিবের পরপরই, মাগরিবের কিছুদিন আগেই আসলো। তো বলে রাখি এখানে আরেকটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, খুব ট্রিভিয়াল ব্যাপারটা কিন্তু রিলেটেড। উনি আসবে, আমি টেবিল, আমার বাসায় যে ডাইনিং টেবিলটা কাঁচের টেবিল, একটা ড্রাই মানে হালকা বিছানো ড্রাই কাপড় দিয়ে টেবিলের উপরটা মুছছি। টেবিলটা কিন্তু কাঁচের। একটা জায়গায় আমি দেখি যে মুছতেছি কিন্তু পানি যায় না। আমি কিভাবে পানি যাচ্ছে না, আমি খেয়াল করে দেখলাম যে উপরে পানি তো নাই, পানিটা এই কাঁচের নিচে অপোজিট দিকে এক ফোঁটা পানি মনে হয় যে পড়বে, কিন্তু পড়ে নেই। পানিটা একটা দলা ওই টেবিলের নিচে। আমি চিন্তা করলাম যে টেবিলের নিচে পানি তো কোথা থেকে আসবে, আমার কাপড়টা তো ভিজা না, এবং অত ভিজা না যে চপচপায় পানি পড়বে আর ওই নিচে পানি ছিটে যাবে, সেটা তো প্রশ্নই উঠে না। তো এটা এই স্ট্রেঞ্জ একটা ঘটনা ঘটলো ঠিক হুজুর আসার আধা ঘন্টা কি 15 মিনিট আগে। ওনার সাথে শেয়ার করলাম, হুজুর আসলেন অ্যাজ ইউজুয়াল। আমার বাথরুমে উনি গেলেন এবং উনি গিয়ে মুচকি হাসি দিয়ে ফিরে এসে ডাইনিং টেবিলে বসে বলছে, হ্যাঁ আমি কিছুটা, উনি মানে আমাকে ঘাবড়ে না দিয়ে উনি জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করলো, কিন্তু সত্যতা যাচাই করে উনি পেলেন যে হ্যাঁ আমিও গন্ধ পেয়েছি। পরে বলল যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। আমি একই জিনিস পরীক্ষা করার জন্য অন্য আর এক হুজুর আরেকটা মসজিদে ওনাকেও বললাম, উনিও আসলেন, উনিও দেখলেন একই জিনিস এবং উনিও বললেন, শেয়ার করলেন যে গন্ধ পাচ্ছি। যাই হোক, ওনারা দুজনই পানি পড়া এবং অ্যাডভাইস করলো যে বাড়িটা বন্ধক দিতে হবে। আচ্ছা, তো আমি পরে ওনাদের অ্যাডভাইস মতন পানি পড়া দিলাম, বাড়িটা বন্ধক দেওয়ার জন্য ইনিশিয়েটিভ নিলাম। এটাই ছিল মূল ঘটনা। ওকে, তো মানে হুজুরা যখন এসেছিলেন, হুজুরা এসেও তারপর দেখতে পেলেন এবং তারা বললেন যে আসলেই মানে এরকম কিছু একটা ছিল ওইখানে, মানে এবং ওনারা নিজেরা যখন আসলেন তখন তারা নিজেরাও সেই অস্তিত্ব টের পেয়েছেন। তো আমি যে ঘটনাটা শুনছিলাম এবং তারপরে তো ওনারা যখন পানি পড়া দিয়েছিলেন, আপনি যেটা বলেছিলেন আর কি, যে তারপরে তো আর সেই ইয়েটা ছিল না, তারপরে তো মনে হয় সেই গন্ধটা ছিল না। তারপরে সেই গন্ধটা ছিল না। ওকে, তো আজকে এই ঘটনার পরে আমি জানি না যে আপনারা বাথরুমে কয়জন গিয়ে শুনেছেন বা বাথরুমটি কল্পনা করেছেন নিশ্চয়ই অনেকে মনে মনে। তো আপনাদের বাথরুমে এরকম কোনো সমস্যা থাকুক আর না থাকুক, আজকে একটা পসিবিলিটি থেকেই যায় যে রাতের বেলায় বাথরুমে গিয়ে আপনারাও অস্বাভাবিক কোনো গন্ধ বা সুগন্ধ পেতে পারেন। দুর্গন্ধ হলে ভেবে নেওয়া যায় যে না ঠিক আছে, হতে পারে, বাট যদি সুগন্ধ হয় সত্যি মানে খুব অদ্ভুত ব্যাপার। এবং আপনারা, আমার যেটা মনে হয় যে ভূতের সময়ের পরে আজকে একটু বাথরুমে গিয়ে নিজেরা একটু এক্সপেরিয়েন্স করেন। হ্যাঁ, হয়তো থাকবে না, কিন্তু জাস্ট কিছুক্ষণের জন্য একটু হারিয়ে যাবেন আর কি, একটা কোনো একটা অনুভূতির মধ্যে, কোন একটা আবহের মধ্যে আপনারা নিজেরাও নিমগ্ন হয়ে যাবেন এবং দেখবেন যে হয়তো অনেকে গন্ধ পেতেও পারেন। অবশ্যই এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আপনি ভূত FM শুনেছেন, এরকম একটা জটিল ঘটনা শুনেছেন এবং তারপরে আপনার বাথরুমে এরকম একটা গন্ধের অস্তিত্ব থাকতেই পারে। সো এই ছিল আমাদের নাইম ভাইয়ের ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনা যাওয়ার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই আমরা। জুয়েল আনোয়ার আমাদের SMS করেছেন এবং আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি ডেঞ্জার ম্যান, তিনি ভূত FM শুনছেন। রিঙ্কো আমাদের SMS করেছেন এবং তিনি ময়মনসিং থেকে SMS-টি করেছেন। তাকবীর আমাদের SMS করেছেন ঢাকা থেকে। এছাড়াও মোহাম্মদ আরিফুল্লাহ আমাদের SMS করেছেন আমাদেরকে আদর। এছাড়াও আমাদেরকে আখি SMS করেছেন তুহিন চাকমা, তিনি বন্দর চট্টগ্রাম থেকে SMS করেছেন। সাব্বির আমাদের SMS করেছেন এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাশেদ,
মেরাজ আমাদের SMS করেছেন আমাদেরকে জয়ন্ত, এবং আমাদেরকে SMS করেছেন রাব্বি, তাছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও SMS করেছেন কবির, SMS করেছেন আরমান, মিঠু, মেহেদি, নয়ন, জেরিন বরিশাল থেকে SMS করেছেন, অসীম কিশোরগঞ্জ থেকে SMS করেছেন, ডোরিন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে আসিফ ঢাকা থেকে, আখি উত্তরা থেকে, আফরোজ আমাদের SMS করেছেন তার ভয় লাগছে, রাব্বি আমাদের SMS করেছেন, শৈলী আমাদের SMS করেছেন আমাদেরকে সুস্মিতা রেজা পাবনা থেকে। এছাড়াও ফয়সাল নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন আমাদেরকে আসিফ। এছাড়াও SMS করেছেন রাহাত আলী, রাব্বি, এছাড়াও SMS করেছেন আমাদেরকে কবির সহ আরো অনেকে। তো যারা SMS করতে চাচ্ছেন এখন SMS করার নিয়মটি জানেন না, তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আবারও অনন্তর কাছে যাচ্ছি। অনন্ত, আপনাদের নেক্সট ঘটনাটি কি সেটা শুনি। হ্যাঁ রাসেল ভাই, আমার যে নেক্সট ঘটনাটি সেটা আমার আব্বুর কলিগের কাছ থেকে শোনা, আমার এক আঙ্কেলের কাছ থেকে। তো ঘটনাটা 90 কি 91 থেকে ঘটনা। তো তিনি তখন একটা NGO-তে জব করতেন। তো বিভিন্ন কাজে তাকে বিভিন্ন জেলায় যেতে হতো, অর্থাৎ বিভিন্ন শাখা তাকে পরিদর্শন করতে হতো, যেতে হতো অনেক পাড়াগাঁয়ে। তো তেমন একটি পরিদর্শনে তারা 3 জন, অর্থাৎ আমার আব্বুর কলিগ এবং আরো 2 জন মিলে অর্থাৎ চাঁদপুরের কোন একটি জায়গায় যায়। যেহেতু তারা পাড়াগাঁওগুলো দেখবে, তো তারা ঠিক সেরকম একটি জায়গা বেছে নিলেন, অর্থাৎ তাদেরকে সেরকম একটি জায়গা দেওয়া হলো তো পাড়াগাঁয়ের কাছে থাকার জন্য, অর্থাৎ গ্রাম থেকে একটু গ্রামের পাশে। অর্থাৎ তখন কিন্তু রাসেল ভাই জনবসতি একেবারে কম ছিল, কম ছিল। তো গ্রামের খুব কাছে মোটামুটি বিল্ডিং, একতলা বিল্ডিং এর মতো, চতুর্দিকে 4-5 ফিট মতো বাউন্ডারি দেওয়া। তো যাই হোক, সারাদিন কাজ করে প্রথম দিন যেটা ঘটে, সারাদিন কাজ করে তারা সন্ধ্যাবেলা বাসায় ফিরে। তো রুমটা হচ্ছে এরকম যে প্রথম রুমটার ভিতর দিয়ে আরেকটা রুমের দরজা, অ্যাটাচ বাথরুম। তো ভেতরের রুমে 2 জন ঘুমায়, আর সামনের রুমটার মধ্যে ঘুমায় হচ্ছে আমার আব্বুর কলিগ তিনি। তো কারেন্ট ছিল না বিধায় হারিকেনটা জ্বালিয়ে তিনি শুয়েছিলেন। তো নতুন জায়গায় ঘুম আসছিল না, এপাশ ওপাশ করতেছিলেন। তো আনুমানিক তখন অনেক রাত। তো হঠাৎ তিনি দেখেন যে টুক করে হারিকেনটা নিভে গেল, অর্থাৎ অন্ধকার হয়ে গেল চতুর্পাশে। তো তিনি হঠাৎ করে হারিকেনটা নিভে যেত, তিনি বেশ অবাক হয়ে সেদিকে তাকালেন। তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে হঠাৎ করে হারিকেনটা নিবার কারণটা কি। কোনো বাতাস নেই, ঘরের মধ্যে কোনো বাতাস নেই, জানালা সব বন্ধ। তো তিনি মশারির ভিতর থেকে বেরোলেন। তিনি ভাবলেন যে হয়তো বা তার পাশে তার কলিগ হয়তো বা দুষ্টুমি করেছে। তো তিনি হারিকেনটা জ্বালালেন, জ্বালিয়ে পাশে ঘরে গিয়ে দেখলেন যে তারা ঘুমাচ্ছে, অঘোর ঘুমে ঘুমাচ্ছে। অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে না তারা কেউ এই কাজটা করতে পারে। ঠিক এমন সময় রাসেল ভাই কে যেন দরজা নক করলো, টক 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 নক করলো। তো তিনি বুঝতে পারলেন যে এত রাত্রে কে এলো। তা তিনি তার হাতে একটা টর্চ ছিল। তো তিনি ওই রুম থেকে বেরিয়ে আসলেন। তো তিনি উদ্দেশ্যে তিনি দরজা খুলবেন, তিনি দরজার কাছে এগিয়ে গেলেন। তো হঠাৎ তিনি, অর্থাৎ রাসেল ভাই, গ্রামের ঘরে এখনো দরজাগুলো দেখা যায় নিচের থেকে অনেকটুকু কিন্তু উপরে উঠানো, তাকালে দেখা যায় যে বাইরের অবস্থাটা। তো তিনি কি যেন মনে করে নিচের দিকে লাইট মারলেন। তো লাইটের আলোতে রাসেল ভাই তিনি স্পষ্ট দেখলেন যে সেখানে বড় বড় 2টি পা, অর্থাৎ সাধারণ মানুষের তুলনায় পাগুলো অনেক বড় এবং অনেকটা লোমস্য টাইপের। তো তিনি বেশ জোরে চিৎকার করলেন। চিৎকার করার পর তার ওই যে কলিগরা তাদের ঘুমিয়ে গেল, তারা উঠে এলেন। তো বললো কি হয়েছে? তো বলেছে আমি দরজার সামনে এই মাত্র 2টো পা দেখলাম। তো ওরা দরজা খুলে দেখলো যে কেউ নেই। তো পুরো বাড়ি ঘুরলো, কিছুই নেই। আসলে 4-5 ফিট বাউন্ডারি পেরিয়ে আসাটাও কারোর পক্ষে সম্ভব না। তো প্রধান দরজা লাগানো। তো বললো যে এটা তোমার মনের ভুল, হয়তো তুমি ভুল দেখেছো। তো যাক, সেই রাতে আর কোনো সমস্যা ঘটে না। তো পরের দিন রাত্রেবেলা তো তিনি শুয়ে থাকেন। তো ঠিক কোন একটা টাইমে রাসেল ভাই তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙতে তিনি দেখেন যে ঘরটা অন্ধকার, একেবারে অন্ধকার, তার হারিকেনটা নেভানো। তো তিনি এবারও বেশ অবাক হন যে হারিকেনটা তেল ভর্তি ছিল, নিভলো কি করে। তো তার রাসেল ভাই তার খাটের পাশেই ছিল টেবিলের উপর টর্চ লাইটটা। তো তিনি টর্চের উদ্দেশ্যে খাটের উপর থেকে হাতটা বাড়ালেন, অর্থাৎ তার উদ্দেশ্যে যে হাত বাড়িয়ে তিনি টর্চটা ধরবেন। ঠিক রাসেল ভাই সেই সময় তার হাতটা গিয়ে পড়লো অন্য কিছুর উপরে, অর্থাৎ শীতল ঠান্ডা কিছু একটা। হাতটা পড়তেই সেটা
ঝাপটা মেরে তাকে ছেড়ে দিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। অর্থাৎ অন্ধকারে তিনি দেখে যে কালো কিছু একটা ওয়াশরুমের দিকে চলে গেল। তো তিনি এবার বেরিয়ে আসলেন মশারির ভিতর থেকে, খুব দ্রুত বেরিয়ে আসলেন। তিনি বুঝতে পারলেন না কি হলো এটা। হঠাৎ করে তার দরজা জানালা সব লাগানো, হ্যাঁ, হঠাৎ করে তার ওয়াশরুমের দিকে কি গেল। তো তিনি লাইটটা নিয়ে তিনি এক পা দুপা করে ওয়াশরুমে দিয়ে গেলেন। ওয়াশরুমটা তিনি দরজাটা একাত দিয়ে খুলে ভিতরে দেখলেন যে গুটগুটে অন্ধকার। তো রাসেল ভাই তিনি লাইটটা মারার সাথে সাথে তিনি দেখলেন তার থেকে কিছু দূর, অর্থাৎ অল্প কিছু দূরে, ঠিক মানুষ আকৃতি বললে ভুল হবে, কিছু একটা খুব বিকৃত চেহারাটা, খুব বিকৃত, তার থেকে 1-1.5 হাত দূরে তার ওয়াশরুমের ভিতরে তার দিকে তাকিয়েছে। এটা দেখার পর রাসেল ভাই তিনি আর সহ্য করতে পারেননি, তিনি সেন্সলেস হয়ে যান, চিৎকার দিয়ে তিনি সেন্সলেস হয়ে যান। তো তার কলিগরা তাকে এসে সেখানে পায়, সেন্সলেস অবস্থা পায়। তো তাকে মাথায় পানি টানি দিয়ে তার জ্ঞান ফেরার পর তিনি সবকিছু খুলে বলার পর তিনি তারা বলেন যে এরকম কিছুই তারা দেখেননি এখানে এসে। তো তিনি এরপরে সেখান থেকে তিনি চলে আসেন, সেই ট্যুরটা তিনি সেখান থেকে তিনি আবার ঢাকা ব্যাক করে চলে আসেন। তো এটাই ছিল আপনার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আশিক আমাদেরকে ওয়াসা চট্টগ্রাম থেকে SMS করেছেন, নাবিল মগবাজার থেকে SMS করেছেন, শাকিল আসিফ ফেনী থেকে SMS করেছেন, ইরিনা আমাদের SMS করেছেন হাসান আল মাহমুদ, এছাড়া আমাদের SMS করেছেন লিমা, জেসি, অর্নি, জ্যোতি, মিশু, আফরোজা, শুভ সহ আরো অনেকে। এমডি নীরব আমাদের SMS করেছেন তনি চট্টগ্রাম থেকে, ভয় লাগছে তার। আতিক আমাদের SMS করেছেন তার ফ্রেন্ড রিমন, দুজনে মিলে ভূত FM শুনছেন। রিমুল ইসলাম আমাদের SMS করেছেন আমাদের আফজাল কুমিল্লা থেকে। আনাফা আমাদের SMS করেছেন, মিঠু আমাদের SMS করেছেন আমাদেরকে। উর্মি SMS করেছেন আমাদেরকে বরিশাল থেকে। রুবেল মিয়া এছাড়া আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি মোশাররফ হোসাইন SMS করেছেন, মিম SMS করেছেন, প্রিন্স SMS করেছেন, দীপস, রাজু রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে আরো অনেকে দেখছি SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমাদের নেক্সট অতিথিরা এসে পৌঁছাবেন এবং তার আগে আমরা ছোট্ট বিরতি নিব এবং তার পরপরই শুনবো আমরা অনেকেই, আমি বলি যে অনেকেই স্টুডিওতে এসে আসতে পারেন না, অনেকে দেশের বাইরে থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারেন না, অনেকে ঢাকার বাইরে থাকার কারণে শেয়ার করতে পারেন না। সেরকম একটা অডিও ক্লিপ আমরা শুনবো যেখানে আমাদেরই একজন লিসেনার এবং তিনি তার ঘটনা, তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনাদের সাথে। তবে তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরপরই আপনারা শুনবেন সেই অডিও ক্লিপটি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা ফিরে আসছি নতুন অতিথিদের নিয়ে। Haunted by Airtel. আসসালামু আলাইকুম, আমি জামিল হোসেন সুজন, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো একদিন আমি ভোরে 5 থেকে 6টার দিকে বাথরুমে যাব। তার আগে বলে নিই যে আমাদের বাথরুমে যাওয়ার সময় আমাদের ডাইনিং রুমটা ক্রস করতে হয়। ডাইনিং রুম ক্রস করার সময় আমার ভাইয়ের রুমের ফ্লোরের কিছু অংশ দেখা যায়। আমি ক্রস করতেছি, তখন আমার খেয়াল আসলো যে ভাইয়ের রুমের ফ্লোরে একটা বাচ্চা খেলতেছে। তাই আমি দেখলাম যে একটা বাচ্চা খেলতেছে আসলে। তা আমার একটু মনে রাগ হলো যে ওই রুমে এত সকালে বাচ্চা খেলতেছে। তা আমার তখন মনে হলো যে আমাদের কাজের বুয়া সকালে কাজ করতে আসে, হয়তো তার বেবিটাকে নিয়ে আসছে। তো ওই রুমে কম্পিউটারটা একটু রাজি হলাম মনে মনে। তো বাথরুম থেকে ফিরে আসার সময় দেখি যে বাচ্চা এরকম খেলতেছে, কোনো নাই। তো এসে ঘুমায় পড়ি। সকাল 8টা কি 9টার দিকে উঠি, ওটা দেখেছি এরকম কাজের বুয়া কাজ করতেছে। তো আমার মনে একটু ডাউট ফিল হলো যে সেই সকালে তার বেবিটাকে দেখলাম খেলতেছে আর এখন উনি কাজ করে। তখন আমি আম্মু রুমে যে আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু এরকম কাজের বুয়া আজকে এত ভোর কাজ করে কেন? সেই 5টা বাজে তার বেবিটাকে দেখলাম আর এখনো সে কাজ করতেছে। যে কাজের বুয়া কিনা 1.5 ঘন্টা কাজ করে চলে যায়। তখন আম্মু বলছে তোর কি মাথা খারাপ হয়েছে? তো কাজের বুয়া তো আসলো একটু আগে,
আমি তো আমার সে সময় খেয়াল হলো আসলে তো কাজের বউ তো আসে 8টা কি 9টার দিকে। তো আমি আম্মুকে একটু রাগ হয়ে জিজ্ঞেস করলাম তাহলে 5টা 6টার দিকে এরকম বাচ্চা আসলো কোথা থেকে। আমি ভাইয়ের রুমে দেখছি এরকম বাচ্চা খেলতেছে, ওই রুমে এরকম কম্পিউটার আছে কিনা কি হয় তোমরা কি একটু খেয়াল রাখতে পারো না? দেন দেখি যে আম্মু আমার মুখের দিক তাকে আছে, মানে অবাক দৃষ্টিটা। বললাম কি হয়েছে, তাকে আছো কেন? তো এরকম বাচ্চাকে এখানে তো কোনোই তো কে আসছে সকালে? আম্মু আমাকে বলে কি বলো, সকালবেলা কেউ আসে না, আর বাচ্চা আছে। আর এমন সকালবেলা আজকে কেউ আসেও না। আর হ্যাঁ, আমি কালকেও দেখছি সকালবেলা একই ঘটনা আমার সাথে ঘটছে। সকালবেলা দেখি যে একটা এরকম তোর বাবাকে আমি মানে অফিসে বিদায় দিয়ে যখন তোর ভাইয়ের রুমে যাই তখন দেখেছি এরকম একটা বাচ্চা খেলতেছে। তখন আমিও আম্মুর দিক তাকাই থাকি তাহলে আমার সাথে কি ঘটছে। আপনারাই বলুন লিসেনার। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1টা। শুনছিলাম একটা অডিও ক্লিপ এবং সেখানে আমাদের একজন লিসেনার তিনি তার ঘটনাটি শেয়ার করলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি রাসেল আসির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আনফরচুনেটলি যদি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই। আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল এম রেডিও থেকে এই ঘটনাটি শোনার জন্য বা এই এপিসোডটি শোনার জন্য বা অন্য কোনো এপিসোড শোনার জন্য আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনতে পারবেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন, যেটা মাসুম এখন প্লে করছে। এই ভূত এফএম টিউনটি, মহামূল্যবান ভূত এফএম টিউনটি আপনি আপনার কলার টিউন এবং মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS এর মাধ্যমে। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এই SMS-টি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে এই টিউনটি আপনার হয়ে গেছে। খুবই সহজ পদ্ধতি। আমরা আবারও একটা ঘটনায় যাব এবং এই মুহূর্তে আমাদের সাথে আমাদেরকে যে ঘটনাটি পাঠাচ্ছেন তিনি আমাদের সাথে নেই, বুঝতে পারছেন। তিনি লিখে পাঠিয়েছেন আমাদেরকে এবং তিনি বেসিক্যালি বাংলাদেশের বাইরে থেকে ইমেলটি করেছেন। দ্যাটস ওয়াই আমাদের ইমেলটি পড়তে হচ্ছে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। যিনি লিখছেন তিনি বলছেন যে আমি প্রীতম, থাকি কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতে। আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি ফার্স্ট ইয়ারে। আমি ভূত এফএম এর নিয়মিত শ্রোতা আর ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে। বেশি সময় নষ্ট না করে একেবারে ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছে খুব রিসেন্টলি, তখন অগাস্ট মাস এবং তিনি বলছেন যে কাউন্সেলিং হয়ে আমি ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পাই, যেটি আমার বাড়ির থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। তাই বাবা চেয়েছিল হোস্টেলে থেকে পড়াশোনা করার জন্য, বাট আনফরচুনেটলি আমি যখন যাই তখন আর ভ্যাকেন্সি ছিল না। তো প্রথম কয়েকদিন আমাকে ডেইলি যাতায়াত করতে হয়েছে, প্রায় 3-4 ঘন্টা নষ্ট হতো জাস্ট যাতায়াতে। তাই আমার একটি বন্ধু সায়ান বলল যে ও নাকি একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস রেন্টে পেয়েছে খুব সস্তায়। তাই ও চেয়েছিল যে আমরা 5 বন্ধু মিলে যেন ওটাতে থাকি ওর সাথে। আমরা মানে আমি, সত্যকি, সুবর্ণ, রফিক আর আমান থাকতে রাজি হলাম। কেন কি আমার বাড়ি অনেক দূরে আর আমাদের একই অবস্থা। বাড়িটার ডেসক্রিপশন একটু দিয়ে রাখি। বাড়িটি একটি ক্যান্টনমেন্ট হাউস, পুরনো আর বেশ বড়। 3 বেডরুম, একটা কমন বাথরুম, কিচেন আর একটা স্টোর রুম। বেশ বড় বাড়ি, প্রায় 1500 স্কোয়ার ফিট এরিয়া হবে। আমি আর আশ্চর্যের ব্যাপার হলো যে আমরা পুরো বাড়িটা মাত্র 1800 টাকা মাসে ভাড়া পেয়েছি। মানে প্রতি মাসে 1800 টাকা দিতে হবে, যেটা কিনা নর্মালি 10,000 টাকার নিচে হয় না। বেশ খুশি হলাম যে এত বড় বাড়ি এত সস্তায় পেয়েছি।
আমি সুবর্ণ একটি ঘর শেয়ার করলাম, আর বাকি 4 জন দুটা ঘর শেয়ার করছিল। আমরা কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করে শুতে শুতে প্রায় 1টা বেজে যেত। প্রথম কোনো অসুবিধা হয়নি। তারপর 4th দিনে রাত 1টার সময় দেখি বাথরুমে জলের আওয়াজ, লাইক কেউ গোসল করছে। অ্যাবসার্ড লাগলো। ভাবলাম বাকি 4 জনের মধ্যে কেউ হয়তো গোসল করছে এই অড টাইমে। তখন ব্যাপারটা স্বাভাবিক লাগলো। কলেজে যাওয়ার আগে আমি আর সুবর্ণ হাসতে হাসতে বাকি 4 জনকে বললাম, গতকাল রাতে গোসল করছিল কে? তখন ওরা বলল, আমরা তো ভাবছিলাম তোদের মধ্যে কেউ বাথরুমে গিয়েছে। তখন মাথায় ঢুকলো যে এত রাত্রে আমরা কেউ যদি বাথরুমে না যাই তাহলে কে যাবে। বলে রাখা ভালো যে বাথরুমটার দরজাটা বেশ উঁচু, আর বাথরুম থেকে বাইরে জাস্ট ওপরে তাকালেই একটা সিলিং ফ্যান, যেটার ব্লেড গুলো অস্বাভাবিকভাবে বাঁকানো। রান্না করার লোক রান্না একটা রাখা হয়েছিল এবং যে বিকেলে এসে রান্না করে দিয়ে যেত। 5th দিনে আমরা পড়ছি, তখন প্রায় 8টা বাজে। হঠাৎ রান্না করার মেয়েটি চেঁচিয়ে উঠল। আমরা তৎক্ষণাৎ ওইখানে পৌঁছে দেখি যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে বাথরুমের সামনে। জল ছিটে জ্ঞান ফিরাতেই বলল, বাবু তোমরা এই বাড়িতে থেকো না, এখানে আত্মা আছে। আমরা ব্যাপারটা সিরিয়াসলি নিলাম না। ও কাজ ছেড়ে দিল, আর তারপর থেকে কেউ কাজ করতে রাজি হলো না। তাই আমরা হোটেল থেকে খেয়ে আসতাম। তারপর 2 দিন কেটে গেল, অস্বাভাবিক কিছু ঘটলো না, আমরাও ভুলে গেলাম। 8ম দিনে আমরা খেয়ে বাড়ি ফিরলাম। ফিরে রফিকের বাথরুম পেয়েছে, তাই ও বাথরুমে গেল। তারপর চিৎকার দিয়ে উঠলো। আমরা গিয়ে দেখি রফিকও বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই মিলে রফিককে ঘরে নিয়ে এলাম। তারপর সবাই রফিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করতেই সুবর্ণ বলল, বাথরুমে মনে হয় একটা ছায়ার মতো কিছু দেখলাম। আমরা কথা কেটে দিলাম। সেই রাতে আমি বাথরুমে গেলাম। সত্যি বলতে কি যে ভয়ে যেতে ভয় লাগছিল যেতে, তাই বাকিদের নিয়ে গিয়েছিলাম। ওরা বাইরে দাঁড়িয়ে ছিল, তাই ভয় একটু কম লাগছিল, আর দরজা লক করিনি, আটকে দেয়নি আর কি। বেরোনোর সময় মনে হলো কিছুর সাথে আমার মাথাটা বুক অবধি ধাক্কা লাগলো। এদিকে কিছুই দেখতে পাচ্ছিলাম না। সামনে আমার বন্ধুরা আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছিল। তাদের চেহারা ভীষণ আতঙ্কিত। আমিও ভয় পেয়ে গেলাম। তখন আমি বাথরুমের দিকে তাকালাম। ওই সিলিং ফ্যানটার ছায়ার সাথে স্পষ্ট একটা মানুষের শরীর ঝোলার ছায়া পড়েছিল। এদিকে আসলে শুধু সিলিং ফ্যানটাই দেখা যাচ্ছে, কিন্তু ছায়াটা স্পষ্ট মনে হচ্ছিল কেউ ওখানে ঝুলছে। আমরা 2 বন্ধু ইতোমধ্যে সেন্সলেস হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম না কি করব। এরকম মেন্টাল চাপ প্লাস ভয় আমি নিতে পারিনি। সকালে উঠে দেখি আমি আর রফিক সেই বাথরুমের সামনে মাটিতে পড়ে আছি, মাথায় প্রচন্ড ব্যথা। বাকিরা সকালে আসতে শুনলাম যে ওরা আমাদের ছেড়ে পালিয়েছিল। তারপর আর সময় নষ্ট না করে আমরা প্যাক করে অন্য একটা মেসে গিয়ে উঠলাম। তারপর ওই মেসের গার্ডিয়ান বলল যে ওই বাড়িটা নাকি ব্রিটিশ অফিসিয়াল তাদের বাংলো, এবং ওই অফিসিয়াল নাকি গলায় দড়ি দিয়েছিলেন। কখনো প্যারানরমাল জিনিস বিশ্বাস রাখতাম না, কিন্তু ওই দিনটার পর থেকে বিশ্বাস করতে বাধ্য হলাম। এখনো ওই দিনটার কথা ভেবে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর থেকেই আমি ভূত এফএম শুনি, ভালো লাগলে পড়ে শুনিও। আমি এই ঘটনাটি পড়ে শোনালাম, এবং থ্যাংক ইউ আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রাতিম আমাদের এই ইমেলটি করেছেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা বলবেন এবং জানিয়ে দিবেন যে কোথা থেকে আপনি এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। আমি মোহাম্মদ তরিকুল দামতাম্মায় ফ্রম যাত্রাবাড়ি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। আমরা সরাসরি ঘটনাতে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল এটা হলো আমার দাদার সাথে। তো এই ঘটনাটার সম্পূর্ণ সাক্ষী ছিল হলো আমার আব্বা। তো আব্বু ঘটনাটা আমাকে নিজে বলছে যে আমার দাদার এক ফ্রেন্ডের মেয়ে অসুস্থ ছিল। তো তাদের বাসা ছিল আমাদের বাসা থেকে প্রায় অনেক কিলোমিটার দূরে। তো আমি জায়গাটা বলতে চাইতেছি না, কারণ এই জায়গায় এখন অনেক ঘনবসতি হয়ে গেছে, দরকার নেই। তো আমাদের বাসা হলো যাত্রাবাড়িতে, দাদুর বাসা। আমার দাদুর বাসায় সবাই
একসাথে থাকতাম। তো এখান থেকে তারা রওনা দিল সন্ধ্যার দিকে, সন্ধ্যার মাগরিবের নামাজের পরপর তারা রওনা দিল। তারা যাচ্ছে, তারা যাওয়ার সময় একটা রাস্তা পড়লো। তো রাস্তাটাতে কিছুটা সমস্যা অনেক সময় হয়তো, মানে অনেকে জানে আসলে এই সমস্যা হয়। তো তারা যাচ্ছে ওইখান দিয়ে। তো আমার আব্বা তখন আমার বাবাকে বলতেছে যে একটু সাবধানে থাকো, আমার সাথে থাকো, সমস্যা আছে। তো আমার দাদার যে ভাই, উনি জিনিসটা মানে গ্রাহ্য করলো না। উনি বললো যে তখন কি সমস্যা, ইয়াং তখন ওই জিনিসগুলি প্যারানর্মাল ব্যাপারগুলি তারা অতটাই করলো না, কিন্তু আমার দাদা জিনিসগুলি খুবই বুঝতে পারতো। তো ওনারা যখন শ্মশানঘাটটা পার হয়ে যাওয়ার ঠিক পরপরই অনেক দূর আগানোর পরে আমার বাবা আমার দাদাকে বলতেছে যে আব্বা একটু দাঁড়ান। আঞ্চলিক ভাষায় বলতেছে, ঢাকার ভাষায়, যে আব্বা একটু দাঁড়ান। কেন, কি হয়েছে? কাকা তো অনেক পিছনে পড়ে গেছে। কাকা পিছনে পড়ছে কোথায়? কাকা তো ওই গাছতলায় কি জানি করতেছে। একদম পূর্ণিমার রাত দেখা দিতেছে কিছুটা। তো আমার দাদা ওই জায়গায় একদম যায়, সরাসরি যাওয়ার পরে বলে তুমি এখানে কি করতেছ এত রাত্রে? বলতেছে যে ভাই দেখেন না কি সুন্দর একটা বাচ্চা বসে কান্না করতেছে, আমার খুব খারাপ লাগতেছে বাচ্চাটার জন্য। দাদা বলতেছে যে তুমি ওকে এখানে রাখো, আমাদের সাথে চলো চুপচাপ, এত কথা এখন বলার দরকার নেই, তুমি চলো। উনি শুনতেছে না, উনি মানে এমন বিহেভটা করতেছে, মানে দাদাও আর থামাইতে পারতেছে না। তো উনি বললো যে যত সময় নষ্ট হবে তত সমস্যা। তো উনি বাচ্চাটাকে বাচ্চা তুমি নাও, চলো। তো নিয়ে যাইতেছে, আমার আব্বুকে একদম আগে দিয়ে দিল, যেহেতু আমার আব্বু তখন প্রায় 15-16 বছর বয়স, আব্বুকে একদম আগে দিয়ে দিল। তারপরে আমার দাদা, তার সর্বশেষে ছিল আমার ওই দাদার ভাই। তো তারা ওই রাস্তা ক্রস করার পরে আব্বু আর দাদা অনেক আগে চলে গেল আবারও। তো উনি অনেক জোরে পিছন দিকে একটা আত্মচিৎকার হলো। আত্মচিৎকার হওয়ার সাথে সাথে আমার বাবা এবং দাদা ওই জায়গায় দৌড়ায় গেল। দৌড়ায় যাওয়ার পরে বলতেছে কি হয়েছে, মানে কি, মানে একটা বিচ্ছিরি অবস্থা। উনি বলতেছে যে আমি মানে দুইবার জাস্ট রিপিট করার পরে মানে সেন্সলেস ওই জায়গায়। পরে ওনাকে ওই ফ্রেন্ডের বাসায় নিয়ে যাওয়া হয়। রাত্রে তার কোনো সেন্সই আসে না। পরদিন সকালে যখন সেন্স আসে তখন সে বলে যে আমার তো বাচ্চাটাকে এত ভালো লাগছিল, কোলে নিয়েছি, হাঁটতেছি, আপনারা তো আগে চলে গেছেন, হাঁটতেছি। এই সময় আমি দেখি যে বাচ্চাটার পুরো শরীরটা লোমশ হয়ে গেল, দুটা দাঁত বের হয়ে গেল বড় বড়, চোখ দুটো জায়গার চোখ নাই। আমি আর নিজে ঠিক থাকতে পারি না, আমি বাচ্চাটাকে ফালায় দেওয়ার সাথে সাথে সে আমার পায়ে ধরে। আর ওই সময় আমার এরপর আর কিছু মনে নাই। তো রাসেল ভাই একটা ব্যাপার যেটা খুব অদ্ভুত, যে এর ঠিক 7 দিন পর আমার ওই দাদা মারা যায়। তো মারা যাওয়ার আগে একটা জিনিস আমরা সবাই, তখন তো আমার চাচারা অনেক বড়, আব্বু অনেক বড়, তারা সবাই এই জিনিসটা দেখে যে সে মারা যাওয়ার 7 দিন আগে থেকে তার পুরো বাসাটা কিছু কুকুর, মানে পুরা রাত্র হইলেই ডাকাডাকি করতো কুকুর। আর কুকুরগুলি তারা কখনো এলাকায়, মানে এরকম কুকুর মানে অস্বাভাবিক, বিদেশি যে কুকুরগুলি আছে এরকম দেখতে। তো তারা খুব অবাক হইতো যে কুকুরগুলো, অনেকবার ধরারও চেষ্টা করছে যে এত সুন্দর কুকুর পালি, কিন্তু ধরা সম্ভব হয়নি। আর আমার ওই দাদা যেদিন মারা যায় সেদিন আমার বাবা তার গোসল দেয়, আমার দাদাও ছিল সাথে। তো তারা দুইজন লাশ দেখার পরে ফ্যামিলির আর কোনো পার্সন লাশ দেখতে পারেনি, কারণ তার লাশটা এত বিভৎস হয়ে যায় আর একদম সম্পূর্ণ নীল হয়ে যায় তার লাশটা। এবং সেই সময় মানে সবাই আর লাশটা দেখতে পারে না। তার ঠিক 3 থেকে 4 ঘন্টা পর তার লাশ দাফন দেওয়া হয়। কিন্তু দাফন দেওয়ার পরে এখনো নাকি আমাদের মানে কবরস্থানের আশেপাশে যারা যায় আমাদের কবরস্থানে, তারা মানে নাইট গার্ডরা অনেকেই বলে যে রাত্রে এরকম সমস্যা হয়, অনেক আওয়াজটাও শোনা যায় ওই কবরের আশেপাশ থেকে। আর ওনার কবরটা একদম বাঁশঝাড়ের সাইডে, আমার দাদা কি যেন জানি বুঝে আর কি বাঁশঝাড়ের সাইডে দেয়, এখনো স্টিল কবরটা আছে, অনেকেই যায় দেখে, এই ঘটনাগুলি হয়। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে কিছু SMS পড়ে ফেলতেছি। আমাদেরকে আল মারুফ হাসান গ্রিন রোড থেকে SMS করেছেন এবং তিনি ভূত FM শুনছেন জানিয়েছেন এবং তিনি আশা করছেন আজকের এপিসোডটি ভালো হবে। শাহরিয়ার আমাদেরকে SMS করেছেন সুদর্শন হল থেকে এবং তিনি বলছেন যে আজকের এপিসোডটি কঠিন। ওকে, শুভ কলাবাগান থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলোতে তার ভয় লাগছে। সনি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে কালকে তার বেশ কাজের দিন, স্কুলে অনেক ঝামেলা রয়েছে, তারপর তিনি শুনছেন। তরুণ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন কাব্য ভালুকা ময়মনসিং থেকে, ভূত FM শুনছেন তিনি। আমাদেরকে আতিক ঢাকা কলেজ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তার গ্র্যান্ডফাদার খুবই অসুস্থ, দোয়া করতে বলেছেন। আমরা দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আকাশ ময়মনসিং থেকে SMS করেছেন আমাদেরকে সাগর এবং তার ফ্রেন্ড সবুজ, তারা লাইট বন্ধ করে ভূত FM শুনছেন। শাহেদ
আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন আমি ভূত এফএমের অনেক বড় একজন এসি, মানে ফ্যান না, সরাসরি এসিতে চলে গেছেন তিনি। লাকি আখতার ঢাকা থেকে SMS করেছেন এবং তার SMS কখনো পড়া হয় না, SMS-টি পড়তে বলেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি এভেল ডেড আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দীপ, রাজীব, কমল, নোমান, সোহাগ নেত্রকোনা থেকে। তারা 5 জন বন্ধু মিলে ভূত এফএম শুনছেন। রাতুল আমাদেরকে SMS করেছেন আমাদেরকে মুকসিদুল, এছাড়া আমাদেরকে SMS করেছেন মোহনা বাসব থেকে। ইউসুফ আমাদের SMS করেছেন। দায়াস এবং সঞ্জানা আমাদের SMS করেছেন ঢাকা যাত্রাবাড়ি থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও দীপ্তা, অর্থাৎ দীপ্ত হবে মনে হয় নামটা। সাব্বির সালাম আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে এগেইন মাসুম ভাই থ্যাঙ্কস ফর অসম ব্যাকগ্রাউন্ড মিউজিক। শুভ আমাদের SMS করেছেন শিহাব আশুলিয়া থেকে। এছাড়া আমাদেরকে আলমগীর SMS করেছেন, রতন আমাদের SMS করেছেন, সৌরভ বনশ্রী থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে সাগর খুলনা থেকে। যদি আপনি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আর আমরা কিন্তু ঢাকার বাইরে বা ঢাকায় বা যেখানে হোক না কেন স্টুডিওর বাইরে একটা এপিসোড করার চিন্তা ভাবনা করছি। আমরা এর আগেও করেছি সিলেটে, এবার কোথায় যাব সেটা ডিসাইড করবেন আপনারা আপনাদের ইমেইলের উপরে ভিত্তি করে। আপনার যদি এলাকায় কোনো হন্টেড প্লেস থাকে যেখানে আমরা সারা রাত স্টে করতে পারি এবং সেখানকার ঘটনাগুলো আমরা যদি এক্সপেরিয়েন্স করতে পারি, এরকম কোনো যদি জায়গা থাকে যেখানে র্যান্ডম ঘটনা ঘটে, এরকম কোনো হন্টেড প্লেসের ঠিকানা এবং বিস্তারিত বিবরণ আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। একই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে পারেন। আমরা সবসময় অ্যাপ্রিশিয়েট করি সেই সমস্ত আমাদের মানে লিসনারদের যারা নিজে এসে আমাদের ঘটনা শেয়ার করে যান বা অন্য কাউকে ইন্সপায়ার করেন, বিশেষ করে যারা সিনিয়রদের ইন্সপায়ার করেন আমাদের এখানে আসার জন্য। এবং আমরা চাইবো যে আগামী সপ্তাহেও আপনারা ঠিক একইভাবে আমাদের ঘটনা পাঠিয়ে উৎসাহিত করবেন এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে হবে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM এই অ্যাড্রেসে। আর সেটা অবশ্যই আগামী সপ্তাহের মধ্যেই আর কি। আর আপনি অবশ্যই উল্লেখ করবেন যে আপনি নিজে সে ঘটনাটি শেয়ার করতে চান কিনা বা আপনি চান কিনা যে আমরা সেই ঘটনাটি পড়ে শোনাই, অথবা আপনি চাইলে কিন্তু অডিও ক্লিপের মাধ্যমে আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আপনার নাম বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন একটু প্লিজ জানিয়ে দেবেন সবাইকে। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম চিলন। আমি মিরপুর থেকে এসেছি, আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁতে। তো আমি আমার ঘটনাতে যাচ্ছি। আমার ঘটনাটা আমার চাচার কাছ থেকে শোনা, ছোট চাচা। ঘটনাটা 1996-97 সালের কথা। তখন চেয়ারম্যান ইলেকশন হয়, আমার বড় চাচা চেয়ারম্যান ছিলেন। তো এই নির্বাচনের প্রচারণার কাজে তাদেরকে প্রতিদিনই বিভিন্ন গ্রামে যেতে হতো এবং আস্তে আস্তে প্রায় দিনই রাত হয়ে যেত। তো যেই দিন তার ঘটনা বলছি সেদিনও ওরকম সকালে তারা বের হয়, আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, রাত 8-9 বাজে। গ্রাম অঞ্চলে রাত 8টা অনেক। তারপর ওই দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তাদের সাথে একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটাও নষ্ট হয়ে যায় রাস্তার মধ্যে। তারপর তারা দুজন মোটরসাইকেল ঠেলতে নিয়ে আসতেছিল। আস্তে আস্তে আমাদের গ্রাম থেকে 3-4 গ্রাম দূরে একটা গ্রামে তারা একটা মসজিদ দেখতে পায়। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা ওই মসজিদে গিয়ে দাঁড়ায় এবং ওই মসজিদে তখনও ভিতরে আলো জ্বলছিল, সম্ভবত কেউ ওখানে ইবাদত করছিল। কিছুক্ষণ পর মসজিদের ভিতর থেকে একজন বের হয়ে আসেন, এসে আমার চাচারা ওনাকে চিনতে পারেন আর উনিও আমার চাচাদের চিনতে পারেন, কারণ উনি আমাদের আত্মীয় হন, দূর সম্পর্কের। তারপর উনি চাচাদের বললেন যে অনেক রাত তো হয়ে গেল, যে বৃষ্টি থামবে না, তোমরা আমার সাথে আমাদের বাড়িতে চলো, মোটরসাইকেলটা রেখে তারপর যাও, কারণ এই বৃষ্টির মধ্যে এটা নিয়ে তোমরা যেতে পারবে না। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল আর আমাদের গ্রামের রাস্তাগুলো কাদা হয়ে যায়, বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে যায়। যাই হোক ওখানে যাওয়ার পর রাতে ডিনার করার পর রাত 11টা বেজে যায়, বৃষ্টি ছাড়ে না। তারপর আমার বড় চাচা সিদ্ধান্ত নেয় যে এই রাতেই চলে যাবে, হেঁটেই চলে যাবে। আর আমার বড় চাচা অনেক সাহসী লোক ছিলেন। যাই হোক প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তারপরও ঘুটঘুটে অন্ধকার, আসলে কিছু দেখা যায় না, চারিদিকে এরকম অন্ধকার ছিল। তখন ওই হুজুর লোকটা যার বাড়িতে গেছে উনিও অনেক ভালো একজন লোক, ধার্মিক লোক, তারপর আধ্যাত্মিক কিছু ক্ষমতা আছে। ইভেন উনি যখন
মারা যান, ওনার লাশটা চুরি করার জন্য অনেক লোকজন লাশ কবরস্থানে ঘুরছে, কিন্তু নিতে পারেনি পাহারা দেওয়ার কারণে। যাই হোক, উনি বলে আচ্ছা তোমরা রওনা দাও, তুমি চিন্তা করো না, আমি তোমাদের সাথে 20টা লোক পাঠাচ্ছি। রাস্তায় তোমরা যখন যাবে তোমাদের সামনে 10 জন থাকবে, পিছনে 10 জন থাকবে, কিন্তু তোমরা ভুল করেও কোনো ধরনের আগুন বা সিগারেট জ্বালাবা না। ঠিক আছে, যথারীতি আমার চাচারা রওনা দেয়। দেওয়ার পর রাস্তায় নামার পর খেয়াল করে যে তাদের সামনে এবং পিছনে অনেক লোক কথা বলছে, গল্প করছে, তাদের নিজেদের মধ্যে গল্প করছে। কি ভাষায় গল্প করছে এটা বুঝতে পারছে না, কিন্তু শব্দ শোনা যাচ্ছে যে কিছু লোক গল্প করছে। এভাবে 1.5-2 কিলোমিটার রাস্তা আমাদের বাড়ি। পুরাটা রাস্তায় তারা চুপচাপ করে সামনের দিকে তাকায় হেঁটে চলে আসে। তারা পিছনের দিকে তাকায়নি, কিন্তু সামনের দিকে কথা হচ্ছে, বাট কাউকে দেখা যাচ্ছে না। এরকম ভাবে ভয়ে ভয়ে বাড়ি পৌঁছার কিছুক্ষণ আগেই দেখে যে সব বন্ধ হয়ে গেছে, আশেপাশে কোনো লোক নাই, মানে আমাদের বাড়ির কাছে এসে। তারপর তারা সেফ বাড়িতে পৌঁছা যায়। পরের দিন তো সকালে গিয়ে গাড়িটা নিয়ে এসে, এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং তার আগে আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিতে হবে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ঘটনায় ফিরে আসবো। সুতরাং একেবারেই কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:24 চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। বিজ্ঞাপন বিরতির পরে যেমন কথা ঠিক তেমন ভাবেই ফিরে এলাম। আর সেই সাথে দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেকে SMS করে ফেলেছেন আমাকে। মোহাম্মদ জুয়েল আমাদের SMS করেছেন, আমাকে মনীষা বিথি, এছাড়াও সাকিব আমাদের SMS করেছেন কুড়িল থেকে। আমাদেরকে SMS করেছেন ব্ল্যাক বয় 69 পল্লবী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ ইমরান হুসাইন রাব্বি নারায়ণগঞ্জ খানপুর তাল্লা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন জীবন মেহেদি, আমাদের SMS করেছেন গুলশান থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাহিরা, এবং আমাদেরকে তিনি জানিয়েছেন যে একদম SSC এক্সাম একদম কাছে, এবং তিনি সবার দোয়া চেয়েছেন। কলি নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে রুহুল আমিন, এছাড়া আমাদেরকে SMS করেছেন ঈশিতা ভোলা থেকে, সাজিদ আমাদের SMS করেছেন আরিফ টঙ্গী থেকে, আসরুর আমাদের চিটাগং থেকে SMS করেছেন, আব্দুল্লাহ আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে রূপম SMS করেছেন আফরিন শোভন, এছাড়াও আমাদেরকে সানি 69 বোর্ড বাজার থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে প্রোগ্রামটি অসম। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দেবাশিস ময়মনসিং থেকে, এছাড়াও আমাদেরকে পিয়াল SMS করেছেন আকাশ মোহাম্মদপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন প্রিয়াঙ্কা, SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ ওয়াসিম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনা। আপনার নামটা আরো একবার বলবেন, বলে আপনার ঘটনাটা প্লিজ শেয়ার করবেন। আমি মোহাম্মদ তরিকুল দাওয়ান তন্ময়, যাত্রাবাড়ি থেকে। তো এবার যে ঘটনাটা হলো আমার দাদু বাসার। তো আমরা একটু ছোট্ট করে বলি রাসেল ভাই, আমরা অনেকে এখন ইয়াং জেনারেশন মনে করি যে আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এগুলি আসলে কিছু নাই বা এরকম কিছু হয় না ঘনবসতির কারণে, কিন্তু এটা আসলে ভুল। যেটা আল্লাহ তাআলা সৃষ্টি সেটা হবেই স্বাভাবিক ব্যাপার, এটা এখনো হচ্ছে। তো এই ঘটনাটা রিসেন্ট, এই গত বছরের 2012 নভেম্বরের ঘটনা। তো আমাদের দাদু বাসার, মানে আপনি বোধহয় জিনের কথা বলছিলেন, যে জিন আছে এটা আপনি বিশ্বাস করেন, এবং সেটাই বলছেন। আমার বিশ্বাস ছাড়া আমরা সবাই মানে জিনিসটা একদম চোখের সামনে দেখি। আপনি দেখছেন? আচ্ছা, তাহলে ঘটনাটা শুনি আমরা। তো ঘটনাটা হলো যে আমাদের একদিন হঠাৎ করে সবাই সন্ধ্যাবেলা বসে রয়েছি একসাথে। তো বসে থাকার পরে তো কথা হইতেছে, তো এই সময় শুনলাম আমাদের এক বোনের সমস্যা হয়েছে এরকম। তো সমস্যাটা হয়েছে এর আগেও ওই বাসায় 2টা কাজের মেয়ের এরকম সমস্যা হয়। তো আমাদের ওই বাসার একটা কন্ডিশন হলো দাদু বাসাতে রাত্রে সন্ধ্যার পরে আমরা কেউ 3 তলা ছাদে যেতে পারবো না। 3 তলা ছাদ টোটালি আমাদের জন্য অফ, বাচ্চারা যারা আছি
আর আমরা তো বসে রয়েছি, এরকম সমস্যা হয়েছে আমাদের বোনের। আচ্ছা ভালো কথা, হুজুর টুজুর আসছে। তো আমার কাজিনটা খুব সাহসী, কাজিনটা খুবই সাহসী, ওর নাম রুমেল, ও খুবই সাহসী। তো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এক জায়গায়। তো হুজুর বলতেছে যে আমার একটা বোতল প্রয়োজন, মানে আমাদের আরো বড় ভাই যারা আছে তারা ধরে রাখছে ওরে একটা বাচ্চা মেয়ে, প্রচন্ড পরিমাণে শক্তি, মানে কি যে অবস্থা করতেছে, 2টা গ্লাস ভেঙে ফেলছে সে, তার হাত দিয়ে ব্লিডিং হইতেছে। আমরা তো অবাক একদম। তো আর অনেক আবল তাবল কথাবার্তা বলতেছে। তো এই সময় হুজুর বলতেছে যে একটা বোতল নিয়ে আসো, বোতলে আটকাবো। তো হুজুরটা খুবই অনেক কাজের একজন মানুষ, আলেম টাইপের। তো আমার ওই ভাই বললো যে আমি যাব। তো হুজুর বললো যে যাও, কিন্তু ভয় পাইতে পারবা না, পিছনে তাকাইতে পারবা না, যেহেতু পুরো বাড়ি অন্ধকার করা। ভয়ও পাইতে মানা করছে, পিছনে তাকাইতেও মানা করছে একদম টোটালি, যে পিছনে তাকাইলে তোমার ক্ষতি হবে। তোমার ভাই গেছে, যাওয়ার পরে একদম উঠোনে যাওয়ার সাথে সাথে সবাই আমরা জোরে একটা চিৎকার শুনি, খুব জোরে একটা চিৎকার শুনি। আর চিৎকারটা দেওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে আমাদের বোনটারে যারা ধরে রাখছে, আমার অন্যান্য কাজিনরা, তারা সবাই কিন্তু, আমার বোনটা তখন একদম সেন্সলেস হয়ে যায়। এর সেন্সলেস হওয়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরেই ঘটনাটা ঘটে। খুব জোরে আমার ভাই চিৎকার করে, আমরা দৌড়ায় যাই উঠানে। দৌড়ায় যাওয়ার পরে দেখি যে মেঝেতে পড়ে আছে, ওর হাত পা টোটালি একদম কাটা ছেঁড়া অবস্থা, এবং ওর 2 দিন পর্যন্ত কোমাতে ছিল, কোনো সেন্স ছিল না। 3 দিনের দিন আমার ভাইয়ের জ্ঞান আসে। তো 3 দিনের দিন যখন জ্ঞান আসে, তখন আমরা জিজ্ঞাসা করি যে কি হয়েছিল, কি ব্যাপার। তখনও কিন্তু ওই জিনিসটা আছে, তখনও সমাধান হয় নাই। ও বলতেছে যে এরকম আমি তো বোতলটা মাত্র নিলাম রান্নাঘরের ওই জায়গা থেকে, নেওয়ার সাথে সাথে যেই আমি আমাদের উঠানে আসছি, যেহেতু পুরানো দিনের বাড়ি, স্ট্রাকচারও আগের, তো অনেক বড় উঠান আমাদের। তো উঠানে আসার সাথে সাথে মনে হলো আমার এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত একদম ধাক্কা দিল জোরে। আর আমি ব্যালেন্স রাখতে পারলাম না। আমার মনে হলো একবার যে আমি 3 তলা ছাদের উপর উঠে যেতেছি এবং নিচে পড়তেছি। এবং রাসেল ভাই, মানে বিশ্বাস করবেন না যে আমার ভাইয়ের হাত পা কাটছে তো কাটছেই, তার হাতও ভেঙে যায়, পাও প্রায় 1 মাস প্লাস্টার করা ছিল। এই ঘটনা ঠিক 3 থেকে 4 দিন পর আমাদের বাসায় আমরা সবাই রাত্রে ঘুমাইতেছি, হঠাৎ করে ফোন আসে, কি হয়েছে, এরকম তাড়াতাড়ি আসো তোমরা, খুব অবস্থা খারাপ বাসার। তো রাত্রে আমরা চলে যাই, একদম মানে টিকার মতো অবস্থা থাকে না বাসার মধ্যে, খুবই খারাপ অবস্থা চলতে থাকে। আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাই হলো পোস্তগোলার ওই সাইডে একটা হুজুর আছে, ওই জায়গায়, আমি নামটা পুরোপুরি ভাঙবো না, ওই জায়গায় একটা হুজুর আছে, খুবই বড়, উনি বাংলাদেশে সবাই তাকে চিনে। তো ওই হুজুরের জায়গায় রাসেল ভাই একদম এক্স্যাক্টলি ঠিক এই সময়টাতে আমি ছিলাম গাড়িতে, 2টা গাড়িতে যাই, যে গাড়িতে ও ছিল সেই গাড়িতে আমি ছিলাম, আমার আরেক চাস্তো ভাই সাথ ছিল, আর রুমেল ভাইয়া ছিল। তো রুমেল ভাইয়া তো তখন যাইতেছে, রুমেল ভাইয়া ঝাড়ানো হবে, কারণ তার শরীর অত ভালো না। তো সে ছিল সামনের সিটে, আর আমার আরেক চাস্তো ভাই ছিল পিছনে। তো হঠাৎ করে যখন আমরা রোডটা ক্রস করলাম, বুড়িগঙ্গা সেতুটা যখন ক্রস করা শেষ, একদম একটা নির্জন রাস্তা আসলো, তখনই দেখি যে কেমন গাড়িটা কাঁপতেছে। গাড়ি মানে এসি চলতেছে, কিন্তু আমরা প্রচন্ড ঘামাইতেছি সবাই। আমি বললাম, ড্রাইভারে বলতেছি গাড়ির গ্লাসগুলো সব ওপেন করে দাও। ও বলতেছে যে ভাই গ্লাস তো ওপেন করে, আপনি কি বলেন, সব গ্লাস খোলা, এসি চলতেছে। আমার নিজেরই তো অস্বস্তি লাগতেছে। পরে দেখলাম ও আমার হাতের মধ্যে এমন জোরে একটা চাপ দিল রাসেল ভাই, আমি মানে হাত ছাড়াইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আর কিডনিটা একদম দাঁত মাত বের করে, মানে বিভৎস একটা অবস্থা। আমি খুব ভয় পাইতেছি। ভয় পাই সাথে সাথে সেলফোন বের করে আমি পিছনের গাড়িতে কল দিই, কাকা তাড়াতাড়ি আপনারা গাড়ি সামনে নিয়ে আসেন, এরকম সমস্যা হইতেছে। তো অনেক কষ্ট করে রাসেল ভাই আমরা যাই ওই হুজুরের বাসায়। হুজুর সব রেডি করে রাখে একদম। রাসেল ভাই মানে ঘরটা টোটালি অন্ধকার ছিল, জাস্ট একটা মোমবাতি জ্বালানো ছিল। ওরে রাখে হলো মাঝখানে একটা চক্র আঁকা ছিল, ওটা আসলে পরে আমি জানতে পারি যেটা আসলে একটা ব্ল্যাক ম্যাজিকের চক্র ছিল। তো ঠিক এক্স্যাক্টলি ভাবে আমরা বসার পরে 3 থেকে 4 মিনিট পরে টিনের চালে অনেক জোরে জোরে আওয়াজ হয়, মোমবাতিটা নিভে যায়, এবং সামনের যে জানালা ছিল, জানালাটা একদম ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের পুরো ঘরটা একটা সুগন্ধ, একটা ঘ্রাণ আসে, বাতাস হয়ে যায় প্রচুর। এবং আমরা যেই জায়গায় আছি, প্রত্যেকের সামনে খুব জোরে জোরে, মানে কেউ যদি থাপ্পড় দেয় মাটিতে, জোরে জোরে আওয়াজ হবে, এরকম আওয়াজ হইতেছে। খুব ভয় পেতেছি আমরা, একটা কি অবস্থা। আর ও খুব চিল্লাইতেছে, আমার যে বোন পথেতেছে, ও খুব চিল্লাচিল্লি করতেছে। তো হুজুর ওরে বললো সবাইকে সালাম দিতে, বললাম, আমরা সবাই সালাম দিলাম। সালাম দেওয়ার পরে যে এই বলতেছে যে আসলে কি হয়েছে না হয়েছে সব শোনার পরে উনি মানে গলাটা খুব বয়স্ক, সমাধান করে দিল। এবং যাওয়ার সময় রাসেল ভাই সবাই জন্য মিষ্টি রেখে গেল। কিন্তু আমরা যখন ঘরে ঢুকি, রাসেল ভাই ঘরের একটা জানালা ছিল, একটা দরজা ছিল, আর ওই জায়গায় পুরো ঘরটাই খালি, মিষ্টি রাখার কোনো প্রশ্নই আসে না। আমরা যখন লাইট জ্বালানো হলো, তখন আমরা দেখি যে ঘরের
এক কোনায় মিষ্টির একটা বাক্স রাখা, বাক্সতে কোনো নাম টাম কিছু লেখা নেই, জাস্ট উপরে আরবি একটা কি লেখা ছিল। তো এরপর থেকে আর কি ঘটনাটা ঠিক হয়ে গেল আর কি সব। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা, তবে তারা কিছু SMS আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে রসুলপুর থেকে নাসিম SMS করেছেন, আমাদেরকে সাকিব আল হাসান SMS করেছেন, SMS করেছেন আরমান হুসাইন সূর্য নাটোর থেকে, আমাদেরকে ভৈরব থেকে জীবন SMS করেছেন আমাদেরকে সাইদুর, SMS করেছেন ধানমন্ডি থেকে রাজু এবং সেলিম, লিটন আমাদের SMS করেছেন আমাদেরকে রসুল, এছাড়া SMS করেছে আচ্ছা রসুলপুর থেকে আমাদের SMS করেছেন, আচ্ছা নামটা লেখেননি, মাসুম মহাখালী থেকে আমাদের SMS করেছেন, আশিক আমাদের SMS করেছেন আমাদেরকে রাফি ধামরাই থেকে, এছাড়াও তাহিয়া তারি আমাদেরকে SMS করেছেন আমাদেরকে তৌসির আহমদ SMS করেছেন আমাদেরকে, এছাড়াও রিপু ধানমন্ডি থেকে। এবং আজকের এপিসোডটি অনেক ভয়ঙ্কর হচ্ছে, সুস্মিতা আমাদের SMS করেছেন পাবনা থেকে, এছাড়াও ঐশী চট্টগ্রাম থেকে SMS করেছেন মুস্তাফিজ, এছাড়াও পিয়াল SMS করেছেন সুমা সহ আরো অনেকে। আমাকে ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে, এবং সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সেটা আশা করছি। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে আমাদের যদি SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান এবং ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofurti.fm। চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটা ব্রেকে এবং তারপরে আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:38। আমি রাসেল আছি সাথে, এবং আমরা ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল একটার পর একটা ঘটনা শুনে যাচ্ছি। রাত অনেক বেশি হয়ে গেছে, এরপরে আমাদের ঘটনা এখনো আছে, দ্যাটস ওয়াই আমরা আবারও ফিরে আসলাম ব্রেকের পরে। আর সেই সাথে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই SMS করছেন, আমাদেরকে SMS করেছেন দেব 100 ফেনী থেকে, সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন রাসেল ভাই একটা ভূত এফএম শুনছি, খুবই ভালো লাগছে। ইসমাইল মিম নাজিরা বাজার থেকে SMS করেছেন, সৌমিত্র রাজশাহী থেকে SMS করেছেন, রুমন মোহাম্মদপুর থেকে আমাদের SMS করেছেন, এবং আজকের ঘটনাগুলো তার কাছে অনেক ভালো লাগছে। অনেক ধানমন্ডি থেকে SMS করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে অনেক ভালো লাগছে, এবং তিনি বলছেন তার টয়লেটে যেতে এখন ভয় লাগছে। আজকে টয়লেটে যেতে অনেকেরই আসলে ভয় লাগবে। দুর্য আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, তিথি গাজীপুর থেকে SMS করেছেন আমাদেরকে, সাতকানিয়া তুলাতুলি থেকে SMS করেছেন মুসা, এছাড়া সাইদ আমাদের চিটাগং থেকে SMS করেছেন, কবির জিনজিরা থেকে SMS করেছেন রনি, এছাড়াও শেখ আমাদের মোহাম্মদপুর শেখ মোহাম্মদ লিটন আমাদের SMS করেছেন রাফি ধামরাই থেকে, মিল্লাত SMS করেছেন সিলেট থেকে আমাদেরকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং ঘটনাটি আবারও অনন্ত নিয়ে এসছেন এই ঘটনাটি, তো আমরা সেই ঘটনায় চলে যাই সরাসরি। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মেজু ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যায় একটি ঘটনা। তো মেজু ভাইয়ের বন্ধুটির নাম হচ্ছে মহিউদ্দিন ভাই। তো ঘটনাটি যখন ঘটে তখন উনি প্রাইমারি স্কুলে পড়তেন, অর্থাৎ বেশি বড় নয়। তো কোন একদিন ওনার বাবা মার সাথে ওনার ঝগড়া হয়, অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার পর উনি বেশ রাগ করে উনি ঘর থেকে বেরিয়ে এসে ছাদের উপরে উঠে উনি দরজা লক করে রাখেন। তো যাক, সন্ধ্যা হওয়ার পর সবাই অনেকে খোঁজাখুঁজি করে, কিন্তু ছাদের উপর আর কেউ আসে না, কেউ বুঝতে পারে না যে উনি ছাদের উপর আছে। তো যাই হোক, উনি নক করে ছাদের উপরে থাকে। তো ছাদের উপরে একসময় তিনি ঘুমিয়ে পড়েন। তো রাস্তাটা আগে বলি ছাদটা ছিল লম্বা, অর্থাৎ পাশে খুব কম কিন্তু লম্বায় অনেক বড়। তো ছাদের একটা কোণায় ছিল অর্থাৎ একটা নারকেল গাছ আর তেঁতুল গাছ। তো তিনি ওই মাঝামাঝির দিকে শুয়ে পড়েন। তো কোন একটি টাইমে উনি একটু শীতল অনুভূতিতে তার ঘুম ভেঙে যায়। তো উনি চোখ মেলে দেখেন যে মানে বৃষ্টির ফোঁটা পড়ছে উপর থেকে। তো উনি উঠে বসেন। একসময় বৃষ্টির ফোঁটা একটু বড় বড় আকারে পড়া শুরু করলো। তো উনি উঠে বসে হঠাৎ উনি পেছন দিকে তাকান। তো পেছন দিকে তাকিয়ে দেখেন কি যে ছাদের একটা কোণারে, অর্থাৎ এক কোণে যেখানে তেঁতুল গাছ এবং নারকেল গাছটা, সেই কোণারে কি একজন বসে আছে। তো
তো তিনি প্রথম ভাবলেন যে হয়তোবা বাড়ির বাইরের ওদের কাজের মেয়েটে হবে এখানে এসে বসে। তো তিনি তেমন কিছু না ভেবে উঠে দাঁড়ালেন এবং এক পা দুপা করে সেদিকে হেঁটে যেতে থাকলেন। তো ঠিক যখন নাকি কাছাকাছি চলে গেলেন, অর্থাৎ অল্প কিছু দূরত্ব, রাসেল ভাই ঠিক তখনই ওনার মনে হলো যে আসলে উনি কিন্তু ওঠার সময় ছাদটা লক করে উঠেছিলেন, অর্থাৎ ওনার ভিতর দিয়ে লক করা, অর্থাৎ বাইরে দিয়ে যে কেউ যেন খুলে ভিতরে প্রবেশ করবে সেটা কিন্তু কোনো ওয়ে নেই। এটা ভেবে উনি ঠিক চমকে যান, অর্থাৎ বেশ ভয় পেয়ে যান। তাহলে এখানে কে? আমি ছাড়া ছাদে কেউ থাকার কথা নয়, কিন্তু এখানে কে? এটা ভেবে তিনি বেশ ভয় পেয়ে যান এবং তিনি ব্যাক করে খুব জোরে দৌড় মারেন। দৌড় মেরে উনি ছাদটা করে যখন নিচে নামতে যান, মনে হয় যে সিঁড়ি দিয়ে অন্যজন কেউ তার পিছনে ধুপ ধুপ করে নিচের দিকে নামছে এবং তিনি নিচে নেমে খুব চিৎকার করেন। চিৎকার চেঁচামেচিতে আশেপাশে মানুষগুলো জেগে উঠে এবং আসে, এসে বলেন যে কি হয়েছে। তো উনি মোটামুটি ছোট ছিলেন, তারপর উনি সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ছাদের উপরে কাউকে দেখে। তো ওনাকে নিয়ে অনেকে যায় ছাদের উপরে। রাসেল ভাই গিয়ে দেখে ছাদের উপরে কিছুই নেই, কাউকে এবার খুঁজে পাওয়া যায় না। আসলে এটা ছিল ছোট্ট একটা ঘটনা। ওকে, আপনার কাছে আর একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনে শেষ করে ফেলি। একটা ঘটনা আছে, সেটা আমার এক ছোট ভাইয়ের ঘটনা। ওর নাম হচ্ছে সবুজ হোসাইন। তো এটা ওর এক্সামের সময় ঘটনাটা ঘটে। তো ও এক্সামের আগের দিন ও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। তো রাত্রে প্রায় 2টো পর্যন্ত ও পড়াশোনা করে। তো সেদিনও ঠিক তেমনই পড়াশোনা করতেছিল, রাত প্রায় 2টো আড়াইটা এরকম বাজে। তো ওর রাসেল ভাই ওর টেবিলটা ছিল একেবারে, টেবিলের সামনে ছিল জানালা। তো টিনের ঘরটা ছিল ওদের। তো ওদের ঘরের ওপাশে হচ্ছে একটা ছোট রাস্তা। দিনের বেলা সাধারণত মানুষ আসা যাওয়া করে, রাতের বেলা তেমন আসা যাওয়া হয় না দিক দিয়ে। তো ও যখন পড়তেছিল, তো ওর কোনটা টাইম মনে হলো যে টিনের উপরে কে যেন আঁচড় দিতেছে, অর্থাৎ কেউ যেন একবার আঁচড় দিতেছে। তো ও একবার বলল যে কে। তো কে বলার সাথে সাথে আঁচড়টা থেমে গেল, বাট একটু পর আবার আওয়াজটা হলো। তো আবার বললো যে কে। তো কে বলতেছে, কিন্তু থেমে যায়, আবার হয় আঁচড়টা। তো ওর পাটা ছিল বেসিক্যালি টেবিলের নিচ দিয়ে। তো ওই আপনার টিনের যে বেড়ার মতো থাকে, সেটা নিচ দিয়ে কিছুটা জায়গা ফাঁকা ছিল। তো ওর মনে হলো কি কিছু একটা ওর পাটা স্পর্শ করলো। তো ও খুব পাটাকে সরিয়ে নিয়ে এসে দেখলো যে আসলে কিছু নেই। তো ও ভাবলো যে কোনো দুষ্ট ছেলে টেলে হবে নিশ্চয়ই। তো ও করলো কি, ঘর থেকে কাউকে না ডেকে ও নিজেই বের হলো। বের হয়ে ও মানে একটু ঘুরে যেতে হয়, একটু ঘুরে গিয়ে ও ঠিক ওদের ঘরের কর্নারটা থেকে ওই কর্নারটা দেখা যায়। তো সেই কর্নারে গিয়ে দাঁড়িয়ে ও দেখলো যে ও যে টেবিলটা যেখানে ওর ঠিক অপোজিটে ঠিক ওই মানে কিছু একটা বসে আছে ওখানে জিম মেরে। তো ও বললো যে কে ওখানে, কোনো কথা বলো না রাসেল ভাই। তো এক পা দুপা করে সামনে গেল, ঠিক কাছাকাছি যেয়ে বললো যে কে। ঠিক তখনই ওর সামনে জিনিসটা উঠে দাঁড়ালো। ও দেখলো যে হাইট ঠিক সেম ওর মতো, কিন্তু চেহারাটা ওর মতো হলো মানে একটু বিকট টাইপের, একটু অন্য টাইপের, মানে দেখতে ওর মতো হলো কিন্তু ও না, বিকৃত টাইপের। রাসেল ভাই ঠিক। তো ওটা কি করলো, থপ করে ওকে ধাক্কা মেরে না খুব জোরে দৌড় মারলো। ও না খুব সাথে চিৎকার দিল, চিৎকার দেওয়ার সাথে তো বাবা মা বেরিয়ে আসলো। বলছে কি হয়েছে। তো বলছে কিছু একটা আমাকে ধাক্কা মেরে এখানে দৌড় মারলো। তোর বাবার হাতে লাইট ছিল, তো উনি লাইট মারেন। তো আসলে ওদের বাসার থেকে আশেপাশে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওনারা লাইট মেরে অনেক দূর পর্যন্ত দেখেন, আসলে কিছুই নেই। অর্থাৎ কোনো মানুষ হলে তো দৌড় মেরে অন্তত দেখা যাবে, অন্তত তাকে দেখা যাবে লাইট মারে, লাইটের আলোতে, কিন্তু কিছুই ছিল না রাসেল ভাই। টোটালি ভ্যানিশ হয়ে যায় জিনিসটা দৌড় মেরে। ওকে, তো এই ছিল ঘটনা। যাই হোক, আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলের শেষ পর্যায়ে পড়ে চলে এসেছি আর কি। ঘড়িতে সময় রাত 1:45, হাতে আর তেমন সময় নেই। যাবার আগে আপনার একটু নিয়ম কানুন বলে যাই। সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাবেন আশা রাখছি। এবং আজকে অনেকেই আজকের এই এপিসোডটির প্রশংসা করেছেন। আমাদের কিচ্ছু করার নেই, আমরা কোনো এপিসোড, আমরা ঘটনাগুলো এখানে বসে বসে লিখি না যে ভালো হওয়ার ক্রেডিটটা আমরা নিব। যারা এখানে এসে ঘটনা শোনান পুরোপুরি তাদের ক্রেডিট এটা। এবং আশা করছি যে আগামী সপ্তাহে এরকম অনেক ঘটনায় আমরা পাবো আপনাদের কাছ থেকে। সেই ঘটনাগুলো আমরা আপনাদেরকে শুনিয়ে আবার আনন্দ দিতে পারবো। আপনার চারপাশে যে সমস্ত মানুষজন অনেক চমৎকার ঘটনা জানেন এবং ঘটনা শেয়ার করতে চান, তাদেরকে উৎসাহিত করুন ভূত এফএম এর ব্যাপারে। সেটাতে আরো অনেকের অনেক ভালো হবে আর কি। অনেকে অনেক মজা করে শুনতে পারবেন ঘটনা। অনেকে থাকেন ফ্যামিলিতে, অনেক সিনিয়র পার্সন থাকেন যারা অনেক চমৎকার করে ঘটনাগুলো বর্ণনা করতে পারেন। আমরা সেই সমস্ত মানুষগুলোকে চাই ভূত এফএমে নিয়ে আসতে। আপনারা ঘটনা পাঠাবেন এবং ঘটনার শুরুতে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা ঘটনাটি পড়ে শোনাই। আপনি চাইলে অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদেরকে, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলছি যে আপনারা চাইলে অডিও ক্লিপ পাঠাতে পারেন। আপনার ঘটনাটি আমাদের কাছে রেকর্ড করে সেই ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা ভালো হলে অবশ্যই প্লে করবো। অনেকেরই অনেক অভিযোগ থাকে, অনেক ঘটনা পাঠাচ্ছে কিন্তু ঘটনা কেন পড়া হচ্ছে না। আপনার যাতে ভালো ঘটনা হয়তো আরো অনেকেই পাঠাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনার ঘটনাটি
পড়া হচ্ছে না। দুঃখের বিষয় হচ্ছে সবসময় আমার নিজের ঘটনা আমার নিজের কাছে ভালোই লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আর কি। যাই হোক, আমরা আবারও আগামী সপ্তাহে আপনাদের নতুন ঘটনার জন্য অপেক্ষা করব, সেই সাথে অপেক্ষা করব নতুন কোনো হন্টেড প্লেসের ঠিকানা আপনারা আমাদের জানাবেন, সেই অপেক্ষা আমাদের থাকবে। এবং আশা করছি 2 সপ্তাহ পরে ঠিক আমরা পৌঁছে যাবো আপনার এলাকায় সেই হন্টেড প্লেসে, এবং সবাই মিলে বেশ মজা করে সেই রাত্রি যাপন করব আমরা। যাই হোক, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো আমার এবং মাসুমের পক্ষ থেকে টাটা।